কেউ একজন চ্যাপ্টারের নাম বলেন বা কি পড়েছে ১টা ২টা টপিক বলেন। কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে? মিস আচ্ছা, ট্রান্সপোর্ট লেয়ারে আরডিটি টাইম আউট, হ্যাঁ, হ্যাঁ, আরডিটি এরকম কিছু একটা জিনিস দেখাইছিলেন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো ট্রান্সপোর্ট লেয়ারের RDT 3.0 যে প্রোটোকলটা ওটা আমরা দেখেছিলাম। এরপরে হচ্ছে আমরা লাস্টে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে গো ব্যাক এন্ড। আমি স্ক্রিন শেয়ারটা দিচ্ছি। আপনারা স্ক্রিন স্ক্রিন শেয়ার হয়েছে তো, তাই না? দেখা যাচ্ছে স্ক্রিনটা? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যায়। আচ্ছা, আচ্ছা। দাঁড়ান। আচ্ছা। আমাদের যেটা ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকলের মধ্যে আমরা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে কি দেখে এসেছি? কি ব্যাপার? আচ্ছা। আমরা মোটামুটি ফার্স্ট থেকে হচ্ছে ইউডিপি কি ইউজার ডেটাগ্রাম প্রোটোকল এটা কিভাবে কাজ করে, এটা যে একটা কানেকশন লেস প্রোটোকল এবং এখানে কোথায় আমরা হচ্ছে ইউডিপিটাকে ইউজ করতে পারি, এটা রিলায়েবিলিটি কতটুকু দিচ্ছে, এটাতে যে চেকসাম এর মাধ্যমে আমরা এটাকে অল্প একটু রিলায়েবল করতে পারছিলাম, সেই চেকসামেরও আসলে কতটুকু ঝামেলা হয়, মাঝে চেকসামও প্রপার যে ইররটা সেটা আইডেন্টিফাই করতে পারে না। কারণ এই সিনারিও গুলাতে কিছু সময় বিট ট্রিপের কারণে চেকসাম এর মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি না। সেই জিনিসগুলো দেখে এসেছি। তারপরে দেখেছি যে আমাদের রিলায়েবল ডেটা ট্রান্সফার যেটাকে কিনা আমরা বলি হচ্ছে RDT ইন শর্ট, সেখানে আনরিলায়েবল চ্যানেলের থ্রুতে আমরা কিভাবে রিলায়েবল ডাটা ট্রান্সফার এর কাজগুলো করতে পারি। এখানে অনেকগুলো RDT-র মানে প্রোটোকল ছিল। তার মধ্যে 3.0 যেটা সেটার মধ্যে বেশ কিছু অপশন ছিল। সে অপশন গুলোর মধ্যে একটা ছিল হচ্ছে এখানে টাইম আউট এর একটা ব্যাপার ছিল। যে একটা ফিক্স টাইম পরে আসলে আমার যদি সেন্ডার ডেটা ট্রান্সমিট করতে থাকে এবং দেখে যে সে একটা প্যাকেটের অ্যাকনলেজমেন্ট পায়নি, তখন সে একটা ফিক্সড অ্যামাউন্ট পর হয়তোবা 200 মিলিসেকেন্ড বা 500 মিলিসেকেন্ড ওয়েট করার পরে যদি সে অ্যাকনলেজমেন্ট না পায় তাহলে আবার সে ডেটাটাকে রিট্রান্সমিট করবে। তাহলে একটা হচ্ছে টাইম আউট, একটা ছিল হচ্ছে রিট্রান্সমিশন। এটা হচ্ছে RDT 3.0 যেটা সেটার কিছু ফাংশনালিটি যদি বলতে পারি। এবং এইটাকে কিভাবে দেখানো হয়েছিল যে আমি একটা প্যাকেট ট্রান্সফার করব সেটার অ্যাকনলেজমেন্ট, সেকেন্ড সেটার পরে পরবর্তী প্যাকেটটাকে আমি আবার ট্রান্সফার করব সেটার অ্যাকনলেজমেন্ট, এভাবে ইন দা মিন টাইম চ্যানেলের মধ্যে প্যাকেটও লস হতে পারে অথবা অ্যাকনলেজমেন্টও লস হতে পারে। যদি প্যাকেট লস হয়ে যায়, যেমন সেকেন্ড যে সিনারিওটা এখানে প্যাকেট লস হয়ে যাচ্ছে। আচ্ছা আমার কার্সরের মুভমেন্টও দেখা যাচ্ছে, তাই না? জি ম্যাম। আচ্ছা। তাহলে এখানে যে প্যাকেটটা লস হয়ে যাচ্ছে, এই প্যাকেটটা কিছুক্ষণ টাইম আউট মানে যতটুকু টাইম আমি এই প্যাকেটটার অ্যাকনলেজমেন্ট পাওয়া পর্যন্ত দিব, পরবর্তীতে যে প্যাকেটটা আবার সে রিট্রান্সমিট করলো সেটার জন্য সে আবার অ্যাকনলেজমেন্ট পাবে। কিন্তু সেন্ডার সাইড থেকে এরকম প্রোটোকলের মধ্যে একটা অপশন থাকে যে যদি সে সেম জিনিসের জন্য আবার অ্যাকনলেজমেন্ট পায় তখন সে ডাবল অ্যাকনলেজমেন্টটাকে ইগনোর করে দিবে। অ্যাকনলেজমেন্ট 1 সে ২ বার পেয়েছিল, তার মধ্যে সেকেন্ড বারকে সে হচ্ছে ইগনোর করে দিচ্ছে। এতে আর কোনো প্রবলেম থাকছে না। কিন্তু এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের লাইনের ইউটিলাইজেশন খুবই কম হয়ে যাচ্ছিল। দেখা যাচ্ছিল 8 মাইক্রোসেকেন্ড। এগুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন যে কিভাবে লাইনের ইউটিলাইজেশন মানে যেকোনো ট্রান্সমিশন টাইম কিরকম ভাবে ক্যালকুলেট করা হয়। তারপরে আমাদের RTT কিভাবে ক্যালকুলেট করতে হয়। এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখেছিলাম। এটার আমাদের কি ছিল, চ্যানেলটা আসলে খুবই কম ইউটিলাইজ হচ্ছিল। কারণ আমার প্রত্যেকটা প্যাকেট ট্রান্সমিশন এর জন্য এরকম L/R যে ট্রান্সমিশন টাইম প্লাস RTT যে টাইমটা রাউন্ড ট্রিপ টাইম ততটুকু টাইম হচ্ছে ওয়েট করতে হচ্ছিল। এটাতে আমি চ্যানেলে ততক্ষণ আর কোন কাজই করতে পারছিলাম না। একটা প্যাকেটের জন্য আমার এতক্ষণ ওয়েট। আবার সেকেন্ড প্যাকেটের জন্য আবার এতক্ষণ ওয়েট। এই স্টপ অ্যান্ড ওয়েট এই অপারেশনটা এই কারণে আসলে খুব একটা ফিজিবল ছিল না। ইউটিলাইজেশন কম থাকার কারণে আমরা এরপরে যেটা নিয়ে এসেছিলাম সেটা ছিল হচ্ছে পাইপলাইনিং প্রোটোকল, যেখানে আমরা পড়ে এসেছি কি সিলেক্টিভ রিপিট একটা প্রোটোকল ছিল যেটা আমরা লাস্টে দেখার কথা ছিল। আর আরেকটা পড়েছিলাম কি গো ব্যাক এন।
গো ব্যাক এন বলতে হচ্ছে আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এট এ টাইম আমি ৩ টা প্যাকেট পাঠাবো। ৩ টা প্যাকেট পাঠানোর পরে ৩ টার অ্যাকনলেজমেন্ট ফার্স্ট এরটা রিসিভ হওয়ার পরে ফার্স্ট এরটার অ্যাকনলেজমেন্ট পাবো। সেকেন্ড টা রিসিভ হওয়ার পর সেকেন্ড এর অ্যাকনলেজমেন্ট পাবো। এভাবে করে যদি আমি ৩ টা এট এ টাইম পাঠাই তাহলে আমার ট্রান্সমিশন টাইম ৩ টার জাস্ট ৩ গুণ এট এই সেম আরটিটি ভ্যালুতে। কারণ রাউন্ড ট্রিপ টাইমটা তো সেমই লাগছে যে আমি ফার্স্ট এরটার জন্য যে রাউন্ড ট্রিপ টাইম, সেকেন্ড টার জন্য সেটার সাথে রাউন্ড ট্রিপ টাইম আ এক্সট্রা যেটা আছে সেটা এড হচ্ছিল। মানে এভাবে জাস্ট প্রতিটার ক্ষেত্রে যদি আমি হিসাব করি তাহলে রাউন্ড ট্রিপ টাইমটা একটা সেম অ্যামাউন্টই থাকে। শুধুমাত্র ট্রান্সমিশন টাইম যেটা সেটা ৩ টা প্যাকেটের জন্য এখন ৩ দিয়ে গুণ হয়। মানে মাল্টিপ্লাই হয় ৩ দিয়ে। তাহলে যে ইউটিলাইজেশনটা সেটা দেখা যাচ্ছিল যে ৩ গুণ বেড়ে যাচ্ছিল যদি আমি পাইপলাইনিং করি। এভাবে আমি যে পাইপলাইনিংটা করব তখন সেখানে আমার একটা ব্যাপার হচ্ছিল সেটা ছিল হচ্ছে উইন্ডো সাইজ। উইন্ডো সাইজ বলতে আমরা যেটা বুঝেছিলাম সেটা হচ্ছে এট এ টাইম কতগুলো প্যাকেট একসাথে ট্রান্সফার হবে। যেমন এখানে আমরা সেন্ডার সাইড থেকে রিসিভার সাইডে এট এ টাইম ৪ টা প্যাকেট পাঠাচ্ছি। প্রত্যেকটা সেগমেন্ট বা সিকোয়েন্স নাম্বার দেয়া আছে 0, 1, 2, 3 থেকে 8 পর্যন্ত সিকোয়েন্স নাম্বার দেয়া আছে। এখন সেন্ডার সাইড থেকে আমি এট এ টাইম ৪ টা যেহেতু আমার উইন্ডো সাইজ এখানে 4 আছে এট এ টাইম ৪ টা প্যাকেট আমি সেন্ড করছিলাম। সেখানে দেখা যাচ্ছিল যে ফার্স্ট এর প্যাকেটটা রিসিভ হয়েছিল। সেটার জন্য একটা অ্যাকনলেজমেন্ট জেনারেট হচ্ছিল। সেকেন্ড প্যাকেটটাও রিসিভ হয়ে অ্যাকনলেজমেন্ট জেনারেট হচ্ছে। কিন্তু থার্ড যে প্যাকেটটা বা প্যাকেট 2 যেটা সিকোয়েন্স নাম্বার যেটা 2 সেই প্যাকেটটা লস হয়ে গিয়েছে। তার মানে কি রিসিভার সাইড সেটা কি পেয়েছে? মানে সেটা তো পায়নি। তার মানে সে সেটা কি অ্যাকনলেজমেন্ট কি পাঠাতে পারবে? সে যেহেতু পায়নি, যেহেতু রিসিভ করেনি অ্যাকনলেজমেন্ট ও সে রিসিভার সাইড থেকে পাঠাতে পারবে না। তো এখানে যেটা ছিল যে সাপোজ আমি একজনকে ৪ টা মেসেজ পাঠিয়েছি। সে যদি ৩ নাম্বার মেসেজটা না পেয়ে থাকে তাহলে সে এর পরবর্তীতে কোনো মেসেজই তার কাছে রাখবে না। সে সবগুলো মেসেজকে ডিসকার্ড করে দিবে। তো এখানে প্যাকেট 2 যেহেতু লস হয়ে গিয়েছিল, এরপরে প্যাকেট 3 সে পেয়েছে ঠিকই কিন্তু সে সেই মেসেজটাকে ডিসকার্ড করে দিচ্ছিল। কারণ সে প্যাকেট 2 পায়নি। এভাবে সে যখন অ্যাকনলেজমেন্ট পাঠাবে তখন এই ফার্স্ট এর এগুলো সবই পড়ে আসছি। তাও রিপিট করছি একটু মানে বলে যাচ্ছি যে ফার্স্ট এ যখন সে আমাদের অ্যাকনলেজমেন্টটা এই প্যাকেটটা রিসিভ ফার্স্ট এর প্যাকেটটা রিসিভ প্যাকেট 0 রিসিভ হওয়ার জন্য যে অ্যাকনলেজমেন্ট 0 পাঠাচ্ছিল সেটা যখন সেন্ডার সাইড পাচ্ছিল অ্যাকনলেজমেন্ট 0 তখন সে উইন্ডোটাকে স্লাইড করছিল কত? যেহেতু 0 রিসিভ হয়ে গিয়েছিল এই কারণে 1, 2, 3, 4 তাকে তার উইন্ডোটাকে স্লাইড করে সে 1, 2, 3, 4 এই রেঞ্জে চলে এসেছিল। এ এবং সে তখন কি করছিল প্যাকেট 4 যেটা সেই প্যাকেট 4 কে সে সেন্ড করছিল। পরে সে প্যাকেট 4 পাচ্ছিল যেহেতু সে প্যাকেট 4 টাকে এখন পেমেন্ট দিতে পারবে? প্যাকেট 4 এর পারবে না। কারণ সে প্যাকেট 2 টা তখনো পায়নি। এই কারণে সে সেটাকেও ডিসকার্ড করবে এবং সে সেন্ড করবে একটা অ্যাকনলেজমেন্ট। কোন অ্যাকনলেজমেন্টটা সেন্ড করছিল যেটা সে প্রিভিয়াস পেয়েছিল। সে সাকসেসফুলি অ্যাকনলেজমেন্ট মানে করেনি। লাস্ট সাকসেসফুল রিসিভ প্যাকেট ছিল হচ্ছে তার প্যাকেট 1 সেটার জন্য সে অ্যাকনলেজমেন্ট 1 টাকে পাঠিয়েছে। প্যাক 2 টাকে রিসিভ করছে। প্যাকেট 1 এর অ্যাকনলেজমেন্ট 1 পাচ্ছে, তখন সে কি হবে? তার উইন্ডোটা আবার স্লাইড হয়ে 2, 3, 4, 5 পর্যন্ত হয়ে যাবে এবং সে প্যাকেট 5 যেটা সেটাকে পাঠাবে। কিন্তু রিসিভার সাইডে প্যাকেট 2 সে ডিসকার্ড করে দিবে এবং আবার কি করবে? অ্যাকনলেজমেন্ট 1 যেটা আছে সেটাকে সে আবার রিসিভ করবে। তার মানে সবগুলো সে প্যাকেট যা মানে যেটা লস হয়ে গিয়েছে তারপরে যতগুলো প্যাকেট পেয়েছিল সবগুলোকে সে ডিসকার্ড করে দিবে এবং সেটার জন্য যেটা প্রিভিয়াসলি প্রপার রিসিভড অ্যাকনলেজমেন্ট ছিল, প্যাকেট ছিল সেটার অ্যাকনলেজমেন্টটা রিসেন্ড করবে, হ্যাঁ? এই কাহিনীটা হওয়ার ইন দ্য মিন টাইম কি হবে? প্যাকেট 2 যে সে পাঠিয়েছিল সে তো একটা টাইম পর্যন্ত ওয়েট করবে। যেমন আমরা এখানে দেখেছিলাম স্টপ অ্যান্ড ওয়েট এ কি হচ্ছিল? অ্যাকনলেজমেন্ট যতক্ষণ না পর্যন্ত পাচ্ছিল সে ওয়েট করছিল। এই যে এই লেফট সাইডের যে সিনারিওটা। এখানে সে একটা টাইম পর্যন্ত ওয়েট করে অ্যাকনলেজমেন্ট যদি না পাচ্ছিল তখন সে কি করছিল? রিট্রান্সমিট করছিল, তাই না? সেম ভাবে সে এখানে কি করবে? আমাদের গো ব্যাক এন এর ক্ষেত্রে যখন দেখবে যে সে প্যাকেট 2 এর কোনো অ্যাকনলেজমেন্ট এখন পর্যন্ত পায়নি। কারণ সে অ্যাকনলেজমেন্ট পেয়ে যাচ্ছে অ্যাকনলেজমেন্ট 1, অ্যাকনলেজমেন্ট 2 তো সে এখনো পাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত সে পাবে না সে ওয়েট করবে 500 মিলিসেকেন্ড টাইম। তারপরে সে আবার কি করবে? প্যাকেট 2 কে রিট্রান্সমিট করবে। কিন্তু এখানে গো ব্যাক এন এর যে ব্যাপারটা সে জাস্ট প্যাকেট 2 কে রিসেন্ড করবে না। সে যেহেতু প্যাকেট 3, 4, 5 সবগুলোই ডিসকার্ড হয়ে গিয়েছে এবং তার উইন্ডো এখন 2, 3, 4, 5 এর মধ্যে আছে। এ কারণে সে এই ৪ টা
মানে 2, 3, 4, 5 প্যাকেট 2 থেকে স্টার্ট করে 5 পর্যন্ত সবগুলোকে আবার ট্রান্সমিট করছিল। এবং পরবর্তীতে সিকোয়েন্সিয়ালি সবগুলোর কি অ্যাকনলেজমেন্টও সে আবার পাচ্ছিল। এটা ছিল হচ্ছে গো ব্যাক এন। এরপরে সিলেক্টিভ রিপিটটা আমি এতক্ষণ জাস্ট রিপিট করলাম, কোন রকমে বলে গিয়েছি। এখন সিলেক্টিভ রিপিটটা আসলে কি হয়? সিলেক্টিভ রিপিট অ্যাপ্রোচ মানে হচ্ছে আমি শুধুমাত্র যেটা সামহাউ প্যাকেটটা মিস হয়ে গিয়েছে সেই প্যাকেটটাকে আমি রিসেন্ড করব। এভাবে টোটাল প্রিভিয়াস গো ব্যাক এন এর মতন টোটাল উইন্ডো ধরে আর রিট্রান্সমিট করব না। এখানে কি হচ্ছে? এখানে মাল্টিপল প্যাকেট সেম পাইপলাইনিং হচ্ছে, কিভাবে অ্যাকনলেজমেন্ট আসে সেগুলো এখানে বলা আছে। এগুলো দেখতে হবে না, যে আমরা জাস্ট ডিরেক্টলি দেখব এই অ্যাকশনটা কিভাবে হয় সিলেক্টিভ রিপিটে। এখানেও সেন্ডারের উইন্ডো সাইজ 4। আচ্ছা, বোঝা যাচ্ছে কি কথা? শোনা যাচ্ছে এমনিতে? কতজন জয়েন করেছেন? একটু দেখি। আচ্ছা, 20 জনের মতন আছেন। রেকর্ড করছেন কেউ? অনেকেই তো জয়েন করেনি বোধহয়। আচ্ছা, তো এখানে আমরা যেটা কেউ একজন রেসপন্স করেন, একজন। হয়তোবা জি ম্যাম। আচ্ছা, আচ্ছা। দেখেন, এবার আমরা আবার একটু বলি সিলেক্টিভ রিপিটের ক্ষেত্রে কি হচ্ছে। সিলেক্টিভ রিপিটে আমরা এখানে সেম উইন্ডো সাইজ 4 প্রথমে আমাদের ফার্স্ট এর হচ্ছে 4টা 0, 1, 2, 3 এই 4টা হচ্ছে আমাদের উইন্ডোর মধ্যে আছে। এখন আমি 4টাকে কি করব? পাঠাবো এবং সেম ভাবে সাপোজ প্যাকেট 2 টা হচ্ছে লস হয়ে গিয়েছে। এখন আমার রিসিভার সাইড কি করবে? রিসিভার সাইড এর আগে প্যাকেট 2 যখন পাচ্ছিল না, তখন সে পরবর্তী প্যাকেট গুলাকেও কি করে দিচ্ছিল? ডিসকার্ড করে দিচ্ছিল। কিন্তু এখন সে প্যাকেট গুলোকে বাফারে রেখে দিবে। প্যাকেট 3 যে সেন্ড হলো, তার কাছে তো প্যাকেট 3 রিসিভ হয়েছে ঠিকই, কিন্তু সে সেটাকে অ্যাপ্লিকেশন লেয়ারে ট্রান্সফার করবে না। সে তার কাছ থেকে বাফারে রেখে দিবে, তার কাছেই রেখে দিবে ট্রান্সপোর্ট লেয়ারে, এবং সে অ্যাকনলেজমেন্ট পাঠাবে হচ্ছে অ্যাকনলেজমেন্ট ফ্রি। মানে হচ্ছে এই যে সে যে প্যাকেট রিসিভ করেছে ফ্রিটা, সেটার অ্যাকনলেজমেন্ট কে শুধু পাঠাবে। এবং প্রিভিয়াসলি যে সেন্ড অ্যাকনলেজমেন্ট সেগুলো তো থেকেই যাবে, যে অ্যাকনলেজমেন্ট 0, অ্যাকনলেজমেন্ট 1 এবং অ্যাকনলেজমেন্ট 3। কিন্তু কোন অ্যাকনলেজমেন্ট সে পাচ্ছে না? সেটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট 2 টাকে সে পাচ্ছে না। এখন সেন্ডার সাইড থেকে সে কি করবে? সেন্ডারের দেখেন, যে যখন সে মানে সেন্ডার যখন অ্যাকনলেজমেন্ট 0 টাকে পাবে, তখন সে তার উইন্ডোটাকে স্লাইড করবে। কি করবে? 0 টাকে বাদ রেখে 1, 2, 3, 4 এটাতে স্লাইড করে 4 নাম্বার যে প্যাকেটটা, সেই 4 নাম্বার প্যাকেটটাকে সেন্ড করবে। সে 4 নাম্বার প্যাকেটটাও পেল, কিন্তু সে যেহেতু অ্যাকনলেজমেন্ট এখনো পাঠাতে মানে প্যাকেট 2 টা যেহেতু সে এখনো রিসিভ করেনি রিসিভার, এই কারণে সে সেটাকে আবার বাফারে রেখে দিবে। সেম ভাবে সে কি করবে? প্যাকেট সেন্ডার আরকি কি করবে? সে হচ্ছে প্যাকেট 5 কে যখন অ্যাকনলেজমেন্টটা পাবে, সে তার উইন্ডোটাকে আবার স্লাইড করবে। স্লাইড করে 2, 3, 4, 5 এ আসবে এবং প্যাকেট 5 কি করবে? সে সেন্ড করবে। মানে অ্যাকনলেজমেন্ট 1 যখন সে পেল, তখন সে প্যাকেট 5 টাকে সেন্ড করল। সেন্ড করার পরে সেটাকেও সে বাফারে রেখে দিবে প্যাকেটটাকে রিসিভার। এবং সে আবার সে প্যাকেট অ্যাকনলেজমেন্ট 4 পাঠাবে, অ্যাকনলেজমেন্ট 5 পাঠাবে। এই সেন্ডার সাইডে কি হবে? সেন্ডার সাইডে হচ্ছে এই অ্যাকনলেজমেন্ট যেটা আছে 3 যেটা পেয়েছিল সেটা রেকর্ড হবে। কিন্তু একটা টাইম পরে আবারও তো এখানে টাইম আউট হবে। কারণ কি? সেই সেন্ডার এখনো কিন্তু অ্যাকনলেজমেন্ট 2 যেটা তার পাওয়ার কথা ছিল সেটা সে পায়নি। তার মানে ধরেন 500 মিলিসেকেন্ড পরে আবার টাইম আউট হলো এবং তখন সে রিসেন্ড করবে কাকে এবার বলেন তো? কোন প্যাকেটটাকে বলেন তো এবার পাবে আবার? যদি আমি বলি কোন প্যাকেটটাকে হচ্ছে সে আবার মানে আবার রিট্রান্সমিট করবে এখন? গো ব্যাক এন এর মধ্যে কি ছিল? রিট্রান্সমিট করছিল কোনটা? টোটাল ৪ টাকেই রিট্রান্সমিট করছিল, তাই না? কিন্তু এখন সে যেটা করবে সেটা হচ্ছে সে শুধুমাত্র প্যাকেট যে 2 টা, সে প্যাকেট 2 টাকে সে পাবে এবং বাকি প্যাকেট গুলোকে সে কিন্তু তখন আর রিসেন্ড করবে না। কারণ অলরেডি সেগুলো রিসিভারের বাফারের মধ্যে আছে। শুধুমাত্র প্যাকেট 2 টা ছিল না। তো প্যাকেট 2 টা টাইম আউট এর পরে সেন্ডার সেন্ড করলো এবং রিসিভার সেই প্যাকেট 2, প্যাকেট 3, প্যাকেট 4, প্যাকেট 5 সবগুলো এখন কি করবে? তার কাছে এখন বাফারে যা ছিল সেটা প্লাস প্যাকেট 2 সব সহ এই রিসিভার সাইড ট্রান্সপোর্ট লেয়ার থেকে এখন অ্যাপ্লিকেশন লেয়ারের দিকে সবগুলো প্যাকেট ডেলিভার করে দিবে। এটা হচ্ছে সিলেক্টিভ রিপিট এর কাজ। ঠিক আছে? তো এখানে সিলেক্টিভ রিপিট এর মধ্যে একটা প্রবলেম হয়। এটা যদি আচ্ছা আমরা দেখি। আচ্ছা, এটা এভাবে দেখি। জুমে নিতে পারলে ভালো হতো। এখানে তো স্লাইডের উপরে ড্র করাটা টাফ হয়ে যায়।
আচ্ছা দেখা যায় কি হোয়াইট বোর্ড? জি ম্যাম। আচ্ছা, আসলো না কেন? আচ্ছা, এখন তো দেখা যাচ্ছে বোধহয়। আচ্ছা, এখানে দেখি। এখানে যেটা হয় এটা হচ্ছে সেন্ডারের উইন্ডো, এটা হচ্ছে রিসিভারের উইন্ডো। এখন যদি এরকম হয় যে আমাদের সিকোয়েন্স নাম্বার আর প্যাকেট সাইজের মধ্যে যদি কোনো একটা প্রবলেম আচ্ছা এখানে হচ্ছে একটু ডিসটর্টেড হয়ে গিয়েছে। এখানে 0, 1, 2, 3 আবার 0, 1, 2 এখানে আছে। হ্যাঁ? মানে নিচের লাইনে চলে গিয়েছে। এখানে দেখুন। আমাদের ধরেন উইন্ডো সাইজ দেয়া আছে 3 হুম? আর সিকোয়েন্স নাম্বার বলতে হচ্ছে যে আমাদের প্যাকেট গুলো কতক্ষণ পর, পর রিপিট হবে। যেমন হচ্ছে এখানে দেয়া আছে 0, 1, 2 তারপরে আবার দেয়া 0, 1, 2, 3 তারপরে আবার হচ্ছে 0, 1, 2, 3 এভাবে দেয়া আছে। আবার 0, 1, 2, 3 যেহেতু একটা ইউজের পরে হচ্ছে আরেকটা আমরা ইউজ করতে পারবো। মানে যদি 0 রিসিভ হয়েছে তাহলে আমরা পরবর্তীতে 0 কে রিসেন্ড করতে পারবো। এই কারণে 0, 1, 2, 3 পর্যন্ত নিলে সাপোজ হচ্ছে। এখন এখানে যেটা হয় যে যখন সেন্ডার আর রিসিভার সাইড এর মধ্যে প্যাকেট ট্রান্সমিট হয়, আমি ফার্স্ট এ ধরেন প্যাকেট 0 টাকে পাঠালাম। 0 নাম্বার প্যাকেট সিকোয়েন্স নাম্বার যেটা 0 সেটা পাঠালাম। এখন সেন্ডার সাইড জানলো যে 0 নাম্বার প্যাকেট পাঠাচ্ছি। রিসিভার সাইড রিসিভ করলো 0 নাম্বার প্যাকেট। আবার প্যাকেট 1 কে যখন পাঠাচ্ছি রিসিভার সাইড প্যাকেট 1 কে রিসিভ করলো। 2 কে পাঠাচ্ছি 2 কে রিসিভ করলো। এটা হচ্ছে কমন সিনারিও। এবং সে প্রত্যেকটার জন্য একটা 0 এর জন্য একটা অ্যাকনলেজমেন্ট, 1 এর জন্য একটা অ্যাকনলেজমেন্ট, 2 এর জন্য একটা অ্যাকনলেজমেন্ট এভাবে পাঠাচ্ছে। এটাতে সমস্যা হয় না। মানে নরমাল সিনারিওতে তো কোনো সিকোয়েন্স নাম্বার দিয়ে সমস্যা হয় না। কিন্তু উইন্ডো সাইজ এর সাথে একটা কানেকশন আছে যে সিনারিওতে একটা প্রবলেম হয়। সাপোজ এই সিনারিওতে নরমালি যদি ধরেন প্যাকেট 0 সে পাঠালো, 1 পাঠালো, 2 পাঠালো এবং সেটার অ্যাকনলেজমেন্ট সে পেল। 0 এর জন্য পেল, 1 এর জন্য পেল অ্যাকনলেজমেন্ট 1, 2 এর জন্য পেল অ্যাকনলেজমেন্ট 2। 0 এর জন্য যখন পেল, অ্যাকনলেজমেন্ট যখন পেয়ে গেল তখন সে কি করলো? আবার 0 টা মানে 0 সিকোয়েন্স দিয়ে আরেকটা প্যাকেট পাঠালো সাপোজ, হ্যাঁ? তো এটা তো সে পাঠাতে পারবে। কারণ কি? সে 0, 1, 2, 3 তো কাজেই তার ফার্স্ট এর উইন্ডো সাইজ কি ছিল? 0, 1, 2, 3 এটা ছিল তার ফার্স্ট উইন্ডো সাইজ। এরপরে যখন সে 0 কে রিসিভ করে ফেলবে তখন তার উইন্ডো সাইজ কি হবে? 1, 2, 3 মানে 1, 2, 3 আবার 0 তার মানে তখন সে 0 কে রিসিভ করার পরে 0 এর অ্যাকনলেজমেন্ট রিসিভ করার পরে সে কি করতে পারবে? আবার 0 সিকোয়েন্স নাম্বার দিয়ে আবার রিট্রান্সমিট করতে পারবে। এই ক্ষেত্রে প্রবলেম নেই। প্রবলেম তখন হয় যখন আমাদের সবগুলোই লস হয়ে যায়। তখন ধরেন এখানে সেন্ডার সাইড আর রিসিভার সাইড এর মধ্যে আমি প্যাকেট 0 পাঠালাম, প্যাকেট 1 পাঠালাম, প্যাকেট 2 পাঠালাম। এখন সেন্ডার তো সবই পাঠালো। সেন্ডার জানে যে সে সবই পাঠিয়েছে। কিন্তু রিসিভার সাইড এর কি হলো যে একনলেজমেন্ট গুলো আসার কথা ছিল সবগুলো একনলেজমেন্ট এই আসার পথে কি হয়ে গেল? লস হয়ে গেল। এখন সেন্ডার কি করবে? সেন্ডার তো আমার আসলে আ সে তো জানে যে সে সবই পাঠিয়েছে। সে তাহলে এখন রিসিভারের কাছ থেকে একনলেজমেন্ট যদি নাই পায়, সে একটা টাইম পর্যন্ত ওয়েট করবে। কতক্ষণ টাইম ওয়েট করবে? 0 কে পাঠানোর জন্য একটা ধরেন ওই টাইম আউট এর যে টাইমটা 500 মিলিসেকেন্ড, 500 মিলিসেকেন্ড টাইম সে ওয়েট করল। ওয়েট করার পরে এখন সে দেখলো যে 0 র জন্য যে একনলেজমেন্ট তার কাছে আসার কথা ছিল, সে একনলেজমেন্ট সে পায়নি। তখন সে সেন্ডার কি করবে? আবার 0 টা 0 সিকোয়েন্স নাম্বার দিয়েই তো সে প্যাকেট পাঠাবে, তাই না? কারণ সে তো 0 র জন্যই পায় নাই। 0 র জন্য সে কি পায়নি? অ্যাকনলেজমেন্ট পায়নি। তার মানে হচ্ছে সে আবার রিট্রান্সমিট করবে। 0 সিকোয়েন্স যেটা ছিল সেটাকেই সে আবার রিট্রান্সমিট করবে। কিন্তু রিসিভার সাইডটাতে কি হবে? রিসিভার সাইডটাতে তো সে আইডেন্টিফাই করতে পারবে না যে এটা কি ফার্স্ট সিকোয়েন্স নাম্বারটা 0 নাকি সেকেন্ড সিকোয়েন্স নাম্বারটা 0 কারণ সে এখানেও একটা 0 রিসিভ করেছে 0 সিকোয়েন্স নাম্বার দিয়ে। আবার এখানেও একটা 0 রিসিভ করেছে। তো সে আসলে বুঝতে পারবে না যে এটা কি নিউ 0 নাকি হচ্ছে প্রিভিয়াস 0 কারণ হচ্ছে সে অলরেডি একটা রিসিভ করেছে। সে তো ভাববে যে এটা হয়তোবা নতুন ডেটা। নতুন ডেটা প্যাকেট তাকে আবার পাঠানো হচ্ছে। কিন্তু আল্টিমেটলি সেন্ডার সাইড তো কি জানে? সেন্ডার সাইড জানে যে সে তো প্রিভিয়াস 0 এর অ্যাকনলেজমেন্ট পায়নি দেখে সে আবার রিট্রান্সমিট করেছে 0 টাকে। এই কারণে সে যে ডেটা পাঠাচ্ছে সেটা তো পুরানো ডেটা। কিন্তু রিসিভার সাইড ধরে নিচ্ছে এটা হচ্ছে নতুন ডেটা। কারণ এটা নতুন 0 র সিকোয়েন্স নাম্বার দিয়ে সে ভেবে নেবে। এইটা হচ্ছে আমাদের এই স্লাইডিং উইন্ডোর ক্ষেত্রে সিলেক্টিভ রিপিট বলেন বা হচ্ছে গো ব্যাক এন্ড বলেন সেটার একটা মানে সিলেক্টিভ রিপিট এর ক্ষেত্রে মেইনলি এটা একটা হচ্ছে প্রবলেম। যে আমার সিকোয়েন্স নাম্বারটা যদি আমি খুবই ছোট দেই
খুবই কম দেই 0, 1, 2, 3 মানে এই রেঞ্জে যদি দেই সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে উইন্ডো সাইজের উপর ডিপেন্ড করে ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? জি ম্যাম। কতক্ষণ শোনা যায়নি বলেন তো? ম্যাম এই যে একটু আগে থেকে মানে আচ্ছা, ১-২ ঠিক আছে। সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে। মানে জিনিসটা হচ্ছে এরকম সিলেক্টিভ রিপিট এর ক্ষেত্রে আমরা আ পার সেন্ডার রিট্রান্সমিট করছে কিন্তু রিসিভার আইডেন্টিফাই করতে পারছে না যে এটা কি আগের ডেটা নাকি নতুন ডেটা। ঠিক আছে? এই প্রবলেমটা থেকে আমাদের যদি আমরা হচ্ছে সলভ চাই এই প্রবলেমটার জন্য তাহলে যে উইন্ডো সাইজটা আছে, উইন্ডো সাইজটার সাথে সিকোয়েন্স নাম্বারের একটা অবশ্যই কানেকশন থাকতে হবে। উইন্ডো সাইজ আমার সিকোয়েন্স নাম্বার মানে সিকোয়েন্স নাম্বারটা আমার অবশ্যই বড় হতে হবে। ঠিক আছে? উইন্ডো সাইজ মাস্ট বি লেস দ্যান অর অর ইকুয়াল হচ্ছে হাফ অফ দ্যা সিকোয়েন্স নাম্বার হতে হবে। এটা হচ্ছে এটা রুলস। ঠিক আছে? কারণ সিকোয়েন্স নাম্বার যদি আমার এখানে 0, 1, 2, 3, 4, 5, 6 এমন হতো, সেই ক্ষেত্রে কিন্তু এই যে ডিলেমাটা এটা হতো না। ঠিক আছে? এটাতে তখন আবার 0 দিয়েই সে রিট্রান্সমিট করত না। তখন সে বুঝতে পারত, আইডেন্টিফাই করতে পারত। তো কাজেই এই উইন্ডো সাইজটা আমার এই যতগুলো সিকোয়েন্স নাম্বার তার হাফ এর থেকে অবশ্যই ছোট হতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সিলেক্টিভ রিপিট এর একটা ডিলেমা। আচ্ছা, আমি মাঝখানে একটু স্টপ করেছিলাম। আবার এখান থেকে স্টার্ট করি। সিলেক্টিভ রিপিট এর ডিলেমা যেখান থেকে আমরা পড়েছিলাম। তো কাজেই এরকম প্যাটার্নের কোয়েশ্চেন আপনার থাকতে পারে যে সিলেক্টিভ রিপিট এর সুবিধা কি? বা একটা সিচুয়েশন দেওয়া থাকতে পারে যেখানে আপনাদেরকে বলা হলো যে এই ক্ষেত্রে আমি যদি গো ব্যাক এন ইউস না করতে চাই, সেক্ষেত্রে আমি সিলেক্টিভ রিপিটটা ইউস করব কিনা বা এমন সিনারিও যেখান থেকে আপনার আইডেন্টিফাই করতে হবে যে এখানে সিলেক্টিভ রিপিটটা ইউস করা হচ্ছে। আর এই সিলেক্টিভ রিপিট এর ক্ষেত্রে আপনার যদি কোনো ড্রব্যাকস আমি জানতে চাই সেই ক্ষেত্রে আপনার এখানে ওইটা মেনশন করে দিতে হবে যে সিলেক্টিভ রিপিট এর ক্ষেত্রে আমার যেন উইন্ডো যে সাইজটা সেই উইন্ডো সাইজটা যেন অবশ্যই আচ্ছা। উইন্ডো সাইজটা যেন আমাদের অবশ্যই সিকোয়েন্সের মানে সিকোয়েন্স নাম্বারের থেকে হাফ অফ দ্যা সিকোয়েন্স নাম্বার থেকে ছোট হয় যে এখানে কোয়েশ্চেনটা বলা আছে, হ্যাঁ? কাজেই এখানে অ্যান্সারটা আপনাদেরকে নিজেদের মানে মানে যেটা আমি অ্যান্সারটা বললাম আরকি সেই অ্যান্সার ওয়াইজ আপনাদেরকে এটা বুঝে নিতে হবে যে কি হবে। আচ্ছা এবার আসি আমাদের রিলায়েবল ডেটা ট্রান্সফার এর মধ্যে আমরা হচ্ছে ইউডিপি পড়েছি, তারপরে পড়েছি হচ্ছে আরডিটি 3.0 এবং সেখানে আমি গো ব্যাক এন্ড পড়েছি আর পড়েছি সিলেক্টিভ রিপিট। এবার আসি হচ্ছে টিসিপি কানেকশন, কানেকশন ওরিয়েন্টেড ট্রান্সপোর্ট। টিসিপি যেটা বলে আসতেছি যে ট্রান্সপোর্ট ওরিয়েন্টেড ট্রান্সপোর্ট সরি কানেকশন ওরিয়েন্টেড ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল। এখন এই টিসিপির আসলে সুবিধাগুলো কি, কি? টিসিপি হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ট্রান্সমিশন করে। তার মানে হচ্ছে একজন সেন্ডার, একজন রিসিভার। এখন আচ্ছা যাতে এভাবে যদি বুঝি। এখানে দেখেন আমাদের টিসিপি তো পয়েন্ট টু পয়েন্ট বললাম মানে সেন্ডার রিসিভার একজন আরেকজনের সাথে কমিউনিকেট করবে সেন্ডার সাইড রিসিভার সাইডের মধ্যে অবশ্যই একটা কানেকশন আগে কি হবে একটা কানেকশন স্টাবলিশ হবে ঠিক আছে কানেকশন স্টাবলিশমেন্টটা এখানে মাস্ট কারণ আমাদের সেন্ডার সাইড আর রিসিভার সাইড তখনই কমিউনিকেট করবে যখন রিসিভার ওকে থাকবে যে ঠিক আছে সেন্ডার তুমি এখন ডেটা সেন্ড করতে পারো তাহলে আমি তোমার ডেটা আছে সেটাকে আমি অ্যাকনলেজমেন্ট পাঠাতে এখন প্রিপেয়ার্ড তখনই হচ্ছে শুধু এদের মধ্যে কমিউনিকেশন হবে তার মানে ফার্স্টে একটা কানেকশন স্টাবলিশড হবে সে অ্যাকনলেজমেন্ট পাঠাবে যে আমি রেডি এরপরে সেন্ডার হচ্ছে ডেটা ট্রান্সমিট করা স্টার্ট করবে এরপরে যেটা আছে সেটা হচ্ছে রিলায়েবিলিটি টিসিপি হচ্ছে রিলায়েবল একটা কানেকশন টিসিপি তে কি হয় ইন অর্ডার ট্রান্সমিশন হয় তার মানে হচ্ছে ফার্স্টে 0 নাম্বার সিকোয়েন্সের যে প্যাকেট সেটা যাবে তারপরে 1 তারপরে 2 তারপরে 3 এবং এভাবেই যাবে ইন অর্ডার হবে এমন হবে না যে 0 এর পরে 2 তারপরে আবার 3 তারপরে 1 এই ইন আউট অফ অর্ডার সিকোয়েন্সে সে আসলে অ্যাপ্লিকেশন লেয়ারে ডেটাটা ট্রান্সফার করবে না সে ইন অর্ডারে ডেটা ট্রান্সফার করবে এবং আরেকটা সুবিধা হচ্ছে নো মেসেজ বাউন্ডারিজ মানে নো মেসেজ বাউন্ডারিজ বলতে হচ্ছে আমি কত ভলিউমের মেসেজ পাঠাচ্ছি হয়তোবা অনেকগুলো মানে অনেক হেভি ভলিউমের পাঠাচ্ছি সাপোজ হচ্ছে 1000 মানে কি বলবো
আমরা নরমালি ডেটা বিট যদি পাঠাই 20 বাইটস এর বা 50 বাইটস এর ডেটা বিট, সেই জায়গায় আমি সাপোজ ধরেন 1 কিলোবাইটস 1 কিলোবাইটস এর আমি ডেটা বিট পাঠাচ্ছি। এটাও পসিবল আমাদের এই টিসিপি তে। কারণ এখানে আসলে কোনো মেসেজ বাউন্ডারি থাকে না। এরপরে যেটা এখানে আছে সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স ডেটা। এটা টিসিপির অনেক বড় একটা সুবিধা যে এটা ফুল ডুপ্লেক্স। আপনারা ফুল ডুপ্লেক্স পড়ে এসেছেন না? ফুল ডুপ্লেক্স এর মানে কি বলেন তো? ফুল ডুপ্লেক্স বলতে আমরা কি বুঝি? বা এমন একটা নেটওয়ার্ক বা ম্যাম একই সাথে হচ্ছে গিয়ে সেন্ড আর রিসিভ হয়। একই সাথে সেন্ডার রিসিভ হয়। তার হ্যাঁ, মানে যেমন ভিডিও কলে কথা বলা এরকম। হ্যাঁ, মানে সেন্ডার আর রিসিভার একই সাথে সাইমালটেনিয়াসলি কমিউনিকেশন করতে পারছে। তার মানে সেন্ডার এখানে আমরা এতক্ষণ যেগুলো দেখে এসেছি, সেখানে আমি কি দেখেছি? একটা সেন্ডার ছিল, একটা রিসিভার ছিল। এভাবে দেখে এসেছি যে সেন্ডার ডেটা পাঠাচ্ছে আর এই সেন্ডার ডেটা পাঠাচ্ছে আর রিসিভার হচ্ছে সেটার অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে। আবার সেন্ডার ডেটা পাঠাচ্ছে, রিসিভার অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে। কিন্তু আসলে আমাদের তো নরমাল কমিউনিকেশন এরকম ভাবে হয় না। কিভাবে হয়? সেন্ডার আর রিসিভার ২ জনেই ডেটা পাঠায় আসলে। সেন্ডারও রিসিভারকে ডেটা পাঠায়, আবার রিসিভার ও সেন্ডারকে এখানে ডেটাই পাঠায়। প্লাস সেন্ডার ও রিসিভারকে অ্যাকনলেজমেন্ট পাঠাবে যদি ডেটা রিসিভ করে, আবার রিসিভার ও সেন্ডারকে অ্যাকনলেজমেন্ট পাঠাবে যদি ডেটা রিসিভ করে। এটা হচ্ছে আমাদের এই সেন্ডার রিসিভার যদি ফুল ডুপ্লেক্স মোড হয় যে আমি একই সাথে ডেটা পাঠাচ্ছি আবার ডেটা রিসিভ করার অ্যাকনলেজমেন্টও পাঠাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স স্টাইল ইন টিসিপি। ঠিক আছে? বাই ডিরেকশনালি ডেটা ফ্লো হবে এই সেম কানেকশনের মধ্যে। আর এই ক্ষেত্রে দেখা যায় যে সেগমেন্ট সাইজ যেটা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ করা হয়। এটা আমরা হয়তো ডিটেইলস এ পড়বো না এখন। আর এরপরে আরেকটা জিনিস এটা অনেক ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট। এখন অ্যাকনলেজমেন্ট তো আমরা জানি যে অ্যাকনলেজমেন্ট একটা ডেটা রিসিভ হওয়ার পরে সেটার অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছি। কিন্তু হোয়াট ইজ কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট? সেটার মানে হচ্ছে সাপোজ আমার এখানে হচ্ছে সেন্ডার আছে, রিসিভার আছে। তো সেন্ডার রিসিভারকে ডেটা সাপোজ পাঠালো। এটা হচ্ছে 0 নাম্বার সিকোয়েন্সের ডেটা, এটা 1 নাম্বার সিকোয়েন্সের ডেটা, এটা 2 নাম্বার সিকোয়েন্সের ডেটা। হ্যাঁ? এখন রিসিভার কি করবে? প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি সে আর অ্যাকনলেজমেন্ট পাঠাবে না। সে কিছু সময় ওয়েট করবে। ওয়েট করার পরে 0, 1, 2 এই সবগুলোর জন্য সে একেবারে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে। যে আমি এই অ্যাকনলেজমেন্টটা যদি সেন্ডার পায় তাহলে সে বুঝে যাবে যে এতক্ষণ পর্যন্ত আমি যা ডেটা পাঠিয়েছি সবগুলো রিসিভার রিসিভ করেছে। এই যে 0, 1, 2 সবগুলোর জন্য সে জাস্ট ইন্ডিভিজুয়ালি অ্যাকনলেজমেন্ট না পাঠিয়ে এট এ টাইম একটা অ্যাকনলেজমেন্ট পাঠালো, জাস্ট অনলি একটা অ্যাকনলেজমেন্ট পাঠালো সেটাই হচ্ছে তার কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট। এটা হচ্ছে আমি টিসিপি তে ফ্যাসিলিটিটা পাই। আর এছাড়া আছে হচ্ছে পাইপলাইনিং যেটা কিনা কনজেশন কন্ট্রোল ফ্লো কন্ট্রোল করে। পাইপলাইনিং তো আমরা দেখে লিখতামই যে গো ব্যাক এন, সিলেক্টিভ রিপিট কি করে একটা উইন্ডো সাইজ সেট করে। তারপরে ওই উইন্ডো সাইজের সবগুলো ডেটাকে সে এট এ টাইম ট্রান্সমিট করে এবং সেটার মাধ্যমে টিসিপি কি করে কনজেশন কন্ট্রোলও করে, ফ্লো কন্ট্রোলও করে। ফ্লো কন্ট্রোল মানে হচ্ছে সাপোজ আমার সেন্ডার আর রিসিভার আচ্ছা আমার দেখো সেন্ডার আর রিসিভার এখানে সেন্ডার সাপোজ হচ্ছে 100 এমবিপিএস স্পিডে ডেটা পাঠাচ্ছে, হ্যাঁ? আর রিসিভার সাপোজ ধরেন 50 এমবিপিএস স্পিডে ডেটাকে রিসিভ করতে পারছে। তাহলে কি হয়ে যাবে? সেন্ডার ডেটা পাঠায়ে যাচ্ছে কিন্তু রিসিভার কি করতে পারছে না? সেটাকে তো রিসিভ করতে পারছে না কারণ তার রিসিভিং পাওয়ার কম। তো তখন সেন্টার তার এই ফ্লোটাকে কন্ট্রোল করবে। সে এত স্পিডে ডেটা হয়তোবা পাঠাবে না। সেই জিনিসটাই সে বুঝতে পারবে। তার অ্যাকনলেজমেন্ট পাওয়া থেকে বুঝতে পারবে যে না, এই স্পিডটা আসলে আমার মানে আমি হচ্ছে এই স্পিডটার সাথে হচ্ছে খাপ খাওয়ানোর জন্য আমার স্পিডটাকে রিলে করতে হবে। আমার ফ্লোটাকে কন্ট্রোল করতে হবে। তো কাজেই টিসিপি তে এই ফ্যাসিলিটিটা দেয়া হয়। আর কানেকশন ওরিয়েন্টেড সেটা তো আমরা ফার্স্ট এই বলেছি যে প্রত্যেকটা কানেকশন এস্টাবলিশমেন্ট এর মধ্যে দিয়ে যেতে হয়। যেকোনো ডেটাকে আমি যদি ট্রান্সমিট করতে চাই আমার ফার্স্ট এ হচ্ছে কানেকশন এস্টাবলিশ করতে হবে। হ্যান্ডশেকিং প্রোটোকল যেটাকে বলছি তারপরে হচ্ছে আমি সেটাকে ডেটাটাকে এক্সচেঞ্জ করতে পারবো বা সেন্ড করতে পারবো। আচ্ছা। আর এই যে ফ্লো কন্ট্রোল এর কথাটাই বললাম যে রিসিভারটাকে আসলে ওভারওয়েলম করা হয় না যে অনেক ডাটা দিয়ে তাকে ওভারলোডেড করা হয় না আরকি। এবার আসি আমাদের টিসিপি তে আসলে অনেক কিছু আছে। আমরা টিসিপি তে হেডার সেগমেন্ট আছে। কিভাবে প্রত্যেকটা হেডারের কিভাবে কাজ হয় সেগুলো আছে। বাট আমরা টিসিপি হেডার সেগমেন্টে কি কাজ হয় সেটা ডিটেইলস এ যাব না। আমরা এখান থেকে জাস্ট পড়বো টিসিপি তে কিভাবে কমিউনিকেশন গুলো হয় বা এই যে আমরা বললাম যে ইন অর্ডার ডেটা কিভাবে যায়, রিলায়েবল ট্রান্সমিশন কিভাবে হয়, ফুল ডুপ্লেক্স টা কিভাবে হয়, কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট টাকে কিভাবে নিয়ে আসে সেই জিনিসগুলো দেখবো। এটা হচ্ছে এই যে টিসিপির হেডারের কথা বলা আছে। সিকোয়েন্স নাম্বার দেয়া আছে, অ্যাকনলেজমেন্ট নাম্বার থাকে, চেকসাম বিট থাকে।
তারপরে হচ্ছে সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট নাম্বার থাকে। এখানে যেহেতু আমরা পোর্ট নাম্বার নিয়ে কাজ করি, তাই না? আমরা তো ফার্স্ট থেকে বলে এসেছি যে টিসিপি হচ্ছে পোর্ট নাম্বার, টিসিপি না মানে ট্রান্সপোর্ট লেয়ারে হচ্ছে আমরা পোর্ট নাম্বার নিয়ে কাজ করি। এবার আমাদের হচ্ছে অ্যাকনলেজমেন্ট গুলো কিভাবে আসে এটার থেকে এখন আমরা সিম্পল একটা টেলনেট সিনারিও বলা হয় এটাকে, যে কি হচ্ছে এই হোস্ট এ আর হোস্ট বি এর মধ্যে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আমি কাউকে সেন্ডার আর কাউকে রিসিভার বলছি না, কারণ দুইজনেই সেন্ডার আর দুইজনেই রিসিভার। যেহেতু এটা ফুল ডুপ্লেক্স মোড, দুইজনেই এট এ টাইম ফুল ডুপ্লেক্স মোডে সাইমultaneously কমিউনিকেট করবে। তো হোস্ট আর এ আর হোস্ট বি হিসেবে আমি বলছি। হোস্ট এ কি করবে, হোস্ট বি কে একটা ডেটা পাঠাবে, যেটা হচ্ছে ডেটাটা হয়তো বা একটা ক্যারেক্টার, ডেটাটা হচ্ছে সি, সি একটা ক্যারেক্টার পাঠাবে সাপোজ। তো তার কাছে কি থাকবে, হোস্টের কাছে সে পাঠানোর সময় একটা সিকোয়েন্স নাম্বার দিয়ে ডেটাটাকে পাঠাবে, যে আমি 42 নাম্বার সিকোয়েন্স নাম্বারের একটা ডেটাকে পাঠাচ্ছি, এবং সে তার সাথে অ্যাকনলেজমেন্ট নাম্বার পাঠাবে। এখন যে সিকোয়েন্স নাম্বার পাঠাচ্ছে সেই যদি অ্যাকনলেজমেন্ট নাম্বার পাঠায়, সেটাই তো হবে, তাই না? কারণ এটা ফুল ডুপ্লেক্স মোড। এটা কিভাবে হচ্ছে, আমাদের এখানে যদি দেখি, আচ্ছা এই বারবার স্ক্রিনশট নিয়ে আচ্ছা এখানে দেখি আমাদের যখন ফুল ডুপ্লেক্স মোডটা, তখন কি হচ্ছে, এইখানে একটা সিকোয়েন্স নাম্বার দিয়ে সে ডেটাটাকে পাঠাচ্ছে, সে 42 নাম্বার সিকোয়েন্স নাম্বার দিয়ে ডেটাটাকে পাঠাচ্ছে, এবং সে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে। কেন অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে? কারণ প্রিভিয়াসলি সে হোস্ট বি এর কাছ থেকে একটা মেসেজ রিসিভ করেছিল। সেই মেসেজ রিসিভ করেছিল সাপোজ হচ্ছে 78 নাম্বার মেসেজ, মানে তার সিকোয়েন্স নাম্বার ছিল হচ্ছে সাপোজ 78। তখন সে অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে 79, এটা বলে যে আমি 78 নাম্বার যে ডেটাটা তুমি পাঠিয়েছিলা সেটাকে অ্যাকনলেজ করেছি, এবং এখন এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটাকে আমি পাঠাচ্ছি। মানে আমার এর আগে জাস্ট সেন্ডার রিসিভারকে হচ্ছে ডেটা পাঠাতো, আর রিসিভার পাঠাতো অ্যাকনলেজমেন্ট। কিন্তু এখন সেই অ্যাকনলেজমেন্টটাই কি পাঠাচ্ছে, হোস্ট এ পাঠাচ্ছে হোস্ট বি কে। এই অ্যাকনলেজমেন্ট নাম্বার মানে দুইটাই এখানে তার মেইনটেইন করতে হচ্ছে। সিকোয়েন্স নাম্বারও মেইনটেইন করতে হচ্ছে, আবার অ্যাকনলেজমেন্ট নাম্বারও মেইনটেইন করতে হচ্ছে। এখন তাহলে সে কি, সে নতুন করে ডেটা পাঠাচ্ছে আর প্রিভিয়াসলি রিসিভ ডেটার জন্য অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে, এবং তার ডেটাটা যেটা পাঠাচ্ছে সেটা হচ্ছে ডেটা একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে সি। এবং হোস্ট বি কি করছে, হোস্ট বি তার এই যে রিসিভ করলো ডেটাটা, রিসিভ করলে কত নাম্বার ডেটাটা, সিকোয়েন্স নাম্বার 42 এর ডেটা রিসিভ করলো সে, এই হোস্ট বিটা। সে তাহলে এখন কি করবে, অ্যাকনলেজমেন্ট পাঠাবে হচ্ছে 43, কারণ সে 42 নাম্বার যে সিকোয়েন্সের ডেটাটা সেটা সে রিসিভ করেছে। এখন সে 43 নাম্বার অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে, এবং সে এখন ডেটা পাঠাচ্ছে, দেখেন এখানে আবার সে আবার ডেটা পাঠাচ্ছে হচ্ছে 79 সিকোয়েন্স নাম্বার দিয়ে। ঠিক আছে? সে এভাবে মানে যেহেতু তার ক্যারেক্টার একটা সি, তার ডেটাটা সে আরকি পাঠাচ্ছে যে আমিও একটা ডেটা ট্রান্সমিট করলাম। আমার ডেটা ট্রান্সমিশন এর সিকোয়েন্স নাম্বার হচ্ছে 79, এবং আমি যে অ্যাকনলেজমেন্ট পাঠালাম, তুমি যে সিকোয়েন্স নাম্বারটা পাঠিয়েছিলে ডেটা 42 নাম্বার সিকোয়েন্স দিয়ে, আমি সেটা অ্যাকনলেজমেন্ট করলাম উইথ মাই অ্যাকনলেজমেন্ট নাম্বার 43। এরপরে এখন হোস্ট এ আবার কি করবে, সে তার সিকোয়েন্স নাম্বার 43, সে প্রিভিয়াসলি কত সিকোয়েন্স নাম্বার দিয়ে ডেটা পাঠিয়েছিল? এখানে দেখেন সে প্রিভিয়াসলি 42 নাম্বার দিয়ে পাঠিয়েছিল। এখন সে 43 নাম্বার সিকোয়েন্সের ডেটাটাকে পাঠাবে, এবং সে যেহেতু প্রিভিয়াসলি কত নাম্বার সিকোয়েন্সের ডেটা পেয়েছে 79, এই কারণে সে অ্যাকনলেজমেন্ট পাঠাবে হচ্ছে এখন 80, যে আমি 79 নাম্বার সিকোয়েন্সের ডেটা পেয়েছি, এখন আমি 80 নাম্বার সিকোয়েন্স দিয়ে ডেটাটাকে পাঠাচ্ছি। এটার পরে এটা হচ্ছে নরমাল একটা টিসিপি সিকোয়েন্স নাম্বার মানে সিনারিও আরকি। এখন এটা থেকে আমি আসলে কি হতে পারে, টিসিপি তে সমস্যাটা কি হয়? সবকিছুরই তো একটা রাউন্ড ট্রিপ টাইম থাকে, তাই না? আমরা আরটিটি পড়ে আসছি। এখন আরটিটি আসলে খুব কম হলেও একটা ঝামেলা, আবার খুব বেশি হলেও একটা ঝামেলা হয়। আরটিটি খুব বেশি হলে বা টু শর্ট হলে কি সমস্যা হয়? আর হচ্ছে খুব বড় মানে লং হলে কি সমস্যা হয়? সেটা যদি আমরা দেখি। এখানে আচ্ছা, আবার স্ক্রিনশট নিয়ে এখানে দেখেন। আহা! আচ্ছা। ধরেন আরটিটি আমার কাছে অনেক শর্ট। আরটিটি শর্ট বলতে হচ্ছে সেন্ডার সাইড, রিসিভার সাইডে যদি আমরা ধরি, এখানে সে তো ডেটা পাঠাবে। ডেটা ট্রান্সমিশন এর পরে সে একটা টাইম ওয়েট করবে। সেই টাইমটা কি আরটিটি।
যে যতক্ষণ পর্যন্ত তার অ্যাকনলেজমেন্ট পেতে লাগে। মানে এই পুরা টাইমটা হচ্ছে রাউন্ড ট্রিপ টাইম তার। এখন এই আরটিটিটা তার কিভাবে আসলে মানে ক্যালকুলেট করা উচিত বা তার হচ্ছে আমাদের রাউন্ড ট্রিপ টাইমটা কিভাবে ক্যালকুলেট করা উচিত সেটা যদি আমরা দেখি, যে আমাদের ধরেন হচ্ছে টাইম আউট একটা ধরলাম। আমাদের সেন্ডার কি করবে? ধরেন আমাদের একটা ডেটা ট্রান্সমিট করলো। করার পরে সে একটা ফিক্স অ্যামাউন্ট অফ টাইম এই 500 মিলিসেকেন্ড সাপোজ হচ্ছে সে ওয়েট করলো। ডেটাটাকে ট্রান্সমিট করার পরে অ্যাকনলেজমেন্ট পাওয়া পর্যন্ত মানে আরটিটি পর্যন্ত আরকি। এখন যদি এমন হয় যে 500 মিলিসেকেন্ড ওয়েট করার পরে সে দেখলো যে তার অ্যাকনলেজমেন্ট আসেনি, সে কি করে? রিট্রান্সমিট করে না? ডেটাটাকে যে অ্যাকনলেজমেন্ট এখানে সাপোজ লস হয়ে গেল এই কারণে সে রিট্রান্সমিট করে। যদি এমন হয় আমি যে এই 500 মিলিসেকেন্ড টাইমটা যদি আমার আরটিটি থেকে খুবই ছোট হয়, যে আমাদের প্রিম্যাচিউর টাইম আউট যে সিনারিওটা আমরা বলছি যে টাইম আউটটা 500 মিলিসেকেন্ডের বদলে সাপোজ 200 মিলিসেকেন্ড টাইম আমরা ধরলাম। এটা একটু এই সাইডে ধরে নেই। আম এখানে যদি দেখি আবার মুছে একটু সময় নিচ্ছি আপনাদের কারণ ড্র করতে যেয়ে আরকি একটা টাইম ল্যাপ হচ্ছে। আচ্ছা। এখানে এই সেন্ডার আর রিসিভার ধরলাম হচ্ছে আমার যে টাইম আউটটা সেই টাইম আউটটা খুব ছোট বা 200 মিলিসেকেন্ড। তখন কি হবে? সে acknowledgement পাওয়ার পৌঁছানোর আগেই তার টাইম আউট হয়ে যাবে। তার মানে সে কি করবে? টাইম আউট হওয়া মানেই হচ্ছে সে রিট্রান্সমিট করে দিবে। আবার সে রিট্রান্সমিট এর acknowledgement পাওয়ার আগেই সে 200 মিলিসেকেন্ড টাইম ওয়েট করার পর দেখবে যে সে ডেটাটার acknowledgement পায়নি। সে তখন আবার কি করবে? টাইম আউট হওয়ার পরে আবার রিট্রান্সমিট করে দিবে। তো এইটা যে সমস্যা হয়ে যাচ্ছে যে যদি প্রিম্যাচিউর টাইম আউট আমরা ধরে নেই, যেটা কিনা আরটিটির থেকে কম মানে যতক্ষণ পর্যন্ত আসলে acknowledgement আসতে সময় লাগে যে রাউন্ড ট্রিপ টাইমটা লাগে সেটার থেকে যদি ওই টাইম আউট ভ্যালুটা খুব কম হয়, তাহলে আননেসেসারি কিছু রিট্রান্সমিশন আমাদের করতে হয়। যে অনেকবার অ্যাকনলেজমেন্ট পাওয়ার আগে আমি রিট্রান্সমিট করছি, আবার অ্যাকনলেজমেন্ট পাওয়ার আগে আমি রিট্রান্সমিট করছি। তো এইখানে আসলে অনেক বেশি রিট্রান্সমিশন এর দরকার হয় যেটা কিনা আমাদের আসলে মানে আমাদের কস্টিং টাকেই বাড়ায় জিনিসটা। আর আরেকটা হয় হচ্ছে টু লং মানে হচ্ছে আমার যদি টাইম আউটটাকে আমরা যদি এরকম ধরি যে এটা সেন্ডার এটা রিসিভার, এখন আমাদের টাইম আউটটা সাপোজ হচ্ছে 600 মিলিসেকেন্ড। তার মানে সে কি করবে? এতক্ষণ যাবত ওয়েট করবে। তার মধ্যে সে ডেটা ট্রান্সমিট করে আবার ধরেন ডেটা অ্যাকনলেজমেন্ট পেয়ে গিয়েছে। কিন্তু অ্যাকনলেজমেন্ট পাওয়ার পরেও সে আরো 600 মিলিসেকেন্ড সে টাইম ধরে সে ওয়েট করবে আরকি। অ্যাকনলেজমেন্ট পাওয়ার জন্য ওয়েট করবে। কিন্তু somehow যদি এই সিনারিওতে এমন হয় যে অ্যাকনলেজমেন্ট সাপোজ আ লস হয়ে গেল অ্যাকনলেজমেন্টটা এখান থেকে আসার পথে। তখন কি হবে? সে তারপরেও ৬০০ মিলিসেকেন্ড টাইম ওয়েট করবে, তারপরে যে রিট্রান্সমিট করবে। তার মানে সে অনেকক্ষণ বেশি ওয়েট করছে না? তার মানে যদি আমাদের এই টাইম আউটটা আমি বেশি লম্বা সময় ধরে নিয়ে করি, তাহলে জিনিসটা আসলে আমাদের একটা মানে স্লো রিঅ্যাকশন হয়। আমাদের সেগমেন্টটা লস হয় বা আমাদের একটা টাইম অনেকটা টাইমই হচ্ছে গ্যাপ হয়। তো এই ২ টাই আসলে সমস্যা। আমার আরটিটি টার তুলনায় টাইম আউটটা কম নেওয়াও ঝামেলা, টাইম আউটটা বেশি নেওয়াও ঝামেলা। এবং দেখা যায় যে মডার্ন যত মানে কমিউনিকেশন এর ইয়েতে হয় আরটিটি টাকে মানে আরটিটি টার জন্য টাইম আউট যে টাইমটা সেই টাইমটাকে ফিক্স করে না কখনো বা আরটিটি টাকে এমনভাবেই নেয় যে আমাদের যেন জিনিসটার মধ্যে একটা মানে কোঅর্ডিনেশন থাকে। জিনিসটা এমন ধরেন আপনি হচ্ছে রাত ২টা বাজে কাউকে যদি মেসেজ পাঠান, তখন কি? আমাদের যত চ্যানেল আছে তখন তো চ্যানেল গুলো বিজি থাকে না, ফ্রি থাকে বলতে গেলে। কারণ কি রাত ২টা বাজে তো অনেক মানুষ আসলে চ্যানেল অ্যাক্সেস করে না। বা মানে আমরা ফাস্টের আমরা যেকোনো জায়গায় দেখব যে রাত ২টা-৩টার দিকে যদি আমরা ওয়াইফাই অ্যাক্সেস করি আমরা অনেক ফাস্ট অ্যাক্সেস পাই। কারণ আমার ব্যান্ডউইথ টা তখন ভালো থাকে। তো তখন আসলে দেখা যায় যে যখন আমাদের এরকম বিজি লাইন থাকে না, যখন লাইনটা আমাদের দেখা যায় যে অনেক হাই স্পিডের থাকে, ব্যান্ডউইথ টা ভালো থাকে, তখন আমাদের টাইম আউট যে টাইমটা, তো সেই টাইমটা খুব কম দিলেও সমস্যা হয় না। ২০০ মিলিসেকেন্ড টাইম দিলেও ওইটার মধ্যে আমরা আসলে অ্যাকনলেজমেন্ট পেয়ে যাই। কারণ খুব ফাস্ট আমার ডেটা ট্রান্সমিট হয় তখন। কিন্তু যদি দেখা যায় যে খুব বিজি টাইম, সাপোজ হচ্ছে রাত সন্ধ্যা ৭ঃ০০, ৮ঃ০০, ৯ঃ০০ এরকম টাইম। এই টাইমে তো অনেক মানুষ আসলে এই লিঙ্কটাকে অ্যাক্সেস করে। তখন যেটা হয় যে তখন টাইম আউটটাকে একটু যদি আমি বেশি না ধরি, তখন আমাদের দেখা যায় যে এই অ্যাকনলেজমেন্টটা আসতেই পৌঁছাতেই অনেক সময় লাগে। কারণ ডেটা ট্রান্সমিশন এর টাইম বেশি লাগে। কাজেই অ্যাকনলেজমেন্ট আসতে সময় লাগে দেখে আমি যদি টাইম আউটটা বেশি না ধরি বারবারই ট্রান্সমিশন হবে। তো এই কারণে টিসিপি তে রিট্রান্সমিশনটা এবং সেটার ওয়াইজ আরটিটি এবং টাইম আউটটাকে ধরাটা খুবই ইম্পোর্টেন্ট। এটা অনেক ইম্পোর্টেন্ট একটা ব্যাপার আরকি টিসিপিতে। এখন টিসিপিতে আসলে টাইম আউট এবং অ্যাকনলেজমেন্ট এর ব্যাপারগুলো কিভাবে হয় এখানে অনেক কথাবার্তা বলা আছে। এটা দেখার থেকে আপনারা হচ্ছে এই রিট্রান্সমিশন সিনারিও যেটা সেটা দেখবেন।
এখানে ধরেন হচ্ছে আপনার হোস্ট এ হোস্ট বি কে ডেটা ট্রান্সমিট করছে সিকোয়েন্স নাম্বার 92 দিয়ে এবং তার কত বাইটের ডেটা পাঠাচ্ছে 8 বাইটের ডেটা পাঠাচ্ছে সিকোয়েন্স নাম্বার 92 8 বাইটের ডেটা হোস্ট বি সেটা রিসিভ করলো এবং অ্যাকনলেজমেন্ট পাঠালো একটা কিন্তু অ্যাকনলেজমেন্টটা সামহাউ লস্ট হয়ে গেল তখন কি করবে একটা টাইম আউট পরে কি করবে রিট্রান্সমিট করবে তাহলে এই টাইম আউটটা পরে যেহেতু অ্যাকনলেজমেন্ট সে পায়নি হোস্টে সে আবার হচ্ছে রিট্রান্সমিট করবে কি ওই সিকোয়েন্স নাম্বার 92 দিয়ে সে আবার রিট্রান্সমিট করবে এবং সে আবার কি করবে আবার রিট্রান্সমিশন ডেটা সে যেহেতু পেলো সেই কারণে সে হচ্ছে অ্যাকনলেজমেন্ট পাঠাবে 100 এখানে একটা জিনিস খেয়াল করবেন যে সিকোয়েন্স নাম্বার 92 আর 8 বিট ডেটা এই দুইটা যোগ করে কিন্তু সে পাঠাচ্ছে অ্যাকনলেজমেন্টটা সে কিন্তু 92 প্লাস 8 এটা কিন্তু টোটালি 100 হচ্ছে হ্যাঁ মানে এভাবে আসলে ক্যালকুলেশনটা হয় যে সিকোয়েন্স নাম্বার যত দিয়ে পাঠাচ্ছে আর যত বাইটে ডেটা সে রিসিভ করছে সেই টোটাল মানে ভ্যালুটাকে সে যোগ করে সেটার অ্যাকনলেজমেন্ট পাঠায় যে মানে টোটালটা আমি রিসিভ করেছি এটা বোঝানোর জন্য সে 100 দিয়ে অ্যাকনলেজমেন্টটাকে পাঠায় আবার সিনারিও মানে সেকেন্ড যে সিনারিওটা ফার্স্ট এটা ছিল অ্যাকনলেজমেন্ট যদি লস হয় তাহলে কি হয় সেকেন্ড সিনারিওটা হচ্ছে যদি প্রিম্যাচিওর টাইম আউট হয় যে আমি খুব কম সময় টাইম আউট ধরেছি তখন যেটা হয় আমার হোস্ট বি কে ডেটা পাঠাচ্ছে সে দেখেন এখানে 92 নাম্বার দিয়ে মানে 8 বাইটের ডেটা পাঠালো আবার 100 সিকোয়েন্স দিয়ে পরবর্তী সিকোয়েন্স নাম্বার কিন্তু তার 100 হবে কারণ কি সে প্রিভিয়াস অ্যাকনলেজমেন্ট পাঠিয়েছে 100 সে তো 8 বাইটের ডেটা পাঠিয়েছে পরবর্তীতে সে 100 থেকে স্টার্ট করবে 120 মানে টোটাল 120 পর্যন্ত ডেটাকে সে পাঠাবে তাহলে এখানে হচ্ছে এগুলো আরো ডিটেলসে পড়াতে পারতাম বাট আপনারা একটা আইডিয়া জাস্ট রাখেন যে সিকোয়েন্স নাম্বার আর বাইটের উপরে কিভাবে জিনিসটাকে কাজ করে এখন হোস্ট কি করবে অ্যাকনলেজমেন্ট ফার্স্টেরটার জন্য পাঠাবে কে অ্যাকনলেজমেন্ট 100 আর সেকেন্ডটার জন্য যদি সে রিসিভ করে তাহলে কি পাঠাবে 100 প্লাস 20 102 অ্যাকনলেজমেন্ট নাম্বার 102 দিয়ে সে হচ্ছে অ্যাকনলেজমেন্টটাকে পাঠাবে এখন এখানে যদি প্রিম্যাচিওর টাইম আউটটা হয় তার মানে অ্যাকনলেজমেন্ট পাওয়ার আগে টাইম আউট হয়ে গিয়েছে তখন সে কি করবে আবার রিট্রান্সমিট করবে ডেটা এবং রিট্রান্সমিটের পরে সে কি করবে দেখেন সিকোয়েন্স নাম্বার 92 এখানে আছে এখানে 8 বাইটের ডেটা আছে সে হোস্ট বি তখন কি করবে সে আর অ্যাকনলেজমেন্ট প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি পাঠাবে না সে যেহেতু দুইটাকেই সে রিসিভ করেছিল তাই না এখানে সে কি 92 প্লাস 8 দিয়ে যেটা পাঠিয়েছিলাম সেটাও রিসিভ করেছে আবার 100 আর 20 দিয়ে যেটা পাঠিয়েছি সেটাও রিসিভ করেছে সে এখন কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট পাঠাবে মানে হচ্ছে আমি এখন আর অ্যাকনলেজমেন্ট 100 পাঠাবো না এটা আবার যদি এখান থেকে দেখি সিনারিওটাকে ম্যাম আমার একটা কোশ্চেন ছিল এখানে সিকোয়েন্স 100 কেন হলো? এখানে সিকোয়েন্সটা এই যে এই ফার্স্টেরটা সিকোয়েন্সটা আছে এটা সিকোয়েন্স 100 হচ্ছে 92 প্লাস 8 আমাদের করতে হয় মানে আমাদের এরপর থেকে আসলে আমরা মানে বাইট হিসেবে আমরা ক্যালকুলেট করি জিনিসটাকে যে ওটা অ্যাকনলেজমেন্ট হবে না ম্যাম 100 তাহলে? হ্যাঁ হ্যাঁ এই যে অ্যাকনলেজমেন্ট হয় 100 এই যে অ্যাকনলেজমেন্টটা এখানে 100 দেওয়া আছে দেখেন এই যে এখানে সিকোয়েন্স নাম্বার দিয়ে তো পাঠালাম 92 আর 8 তো আমার হোস্ট বি কি করবে অ্যাকনলেজমেন্ট পাঠাবে হচ্ছে 100 যেটা প্রিভিয়াসলি করছিলাম আর এখানে সিকোয়েন্স নাম্বার কত দিয়ে পাঠাচ্ছি 100 আর 120 তাহলে সে যখন অ্যাকনলেজমেন্ট পাঠাবে এই দুইটাকে যোগ করে কত হয় টোটাল 120 হয় তখন সে অ্যাকনলেজমেন্ট পাঠাবে হচ্ছে এই যে 120 দিয়ে ঠিক আছে এইভাবেই আর কি জি সিকোয়েন্স ম্যাম বুঝতে পারছি এখন বুঝতে পারছি। আচ্ছা আর এখানে 120 কেন হচ্ছে সেটা যদি আমি এক্সপ্লেইন করি সেটার কারণটা হচ্ছে আমাদের যখন এখানে আমি ফার্স্টেরটাতে কি পাচ্ছি এই ফার্স্টের যে ডেটা সিকোয়েন্স নাম্বারের ডেটাটা আছে সেটা সে রিসিভ করছে আবার 100 আর 20 দিয়ে যে সিকোয়েন্স নাম্বারের ডেটাটা আছে সেটাকেও সে রিসিভ করছে এখন সে পরবর্তীতে আবার কি পাঠালো সে টাইম আউট হয়ে যাওয়ার কারণে সে কিন্তু রিট্রান্সমিট করলো ডেটা কোনটা রিট্রান্সমিট করলো যে ফার্স্টের সিকোয়েন্স নাম্বার 92 দিয়ে যে ডেটাটা পাঠিয়েছিলাম সেটাকেই কিন্তু সে রিট্রান্সমিট করলো কিন্তু এখানে সে অ্যাকনলেজমেন্ট পাঠানোর কথা কত ছিল হিসেবে 100 পাঠানোর কথা ছিল সে পাঠাচ্ছে কত 120 কারণ আমরা কি বলেছি ধরেন এই যে আমরা সেন্ডার রিসিভার কিউমুলেটিভ যে হ্যাঁ আচ্ছা আচ্ছা কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট যেটা সেটাকে কি বলেছি যে সেন্ডার 0 দিয়ে পাঠালো 1 দিয়ে পাঠালো 2 দিয়ে পাঠালো আমাদের রিসিভার কি করবে তিনটার জন্য একসাথে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে হচ্ছে সাপোজ 2 তার মানে হচ্ছে তার 0 1 অলরেডি রিসিভ সে 2 পাঠানো মানে হচ্ছে 0 1 অলরেডি রিসিভ তো এখানে তো সেম সিনারিওই ছিল সে কি করেছে সে অলরেডি 92 এরটা পেয়েছে আবার 100 এরটাও পেয়েছে সে যদি জাস্ট অ্যাকনলেজমেন্ট 120 পাঠায় তার মানে হচ্ছে তার এই 100 অ্যাকনলেজমেন্টের যে ডেটাটা ছিল এই যে ইনিশিয়াল যে ডেটাটা ছিল সেটা অলরেডি সে রিসিভ করেছিল এবং তারপরে সে কিউমুলেটিভ ভাবে অ্যাকনলেজমেন্ট 120 পাঠানো মানে আমাদের হোস্ট এ সেটা আইডেন্টিফাই করে ফেলবে যে সে প্রিভিয়াসলি যত ডেটা পাঠিয়েছিল সব আসলে
হোস্ট বি রিসিভ করে ফেলেছে। এই কারণে সে কিউমুলেটেড অ্যাকনলেজমেন্ট 120 পাঠিয়েছে। মানে এখানে 2 নাম্বার যেরকম পাঠানো মানে হচ্ছে আগের সব রিসিভ করা, এখানে 120 পাঠানো মানে হচ্ছে এই 100 দিয়ে যতটুকু পাওয়ার কথা ছিল ততটুকু সে অলরেডি রিসিভ করেছে। এইটা হচ্ছে আমাদের টিসিপি রিট্রান্সমিশন সিনারিও। তো এটাও আপনাদের ধরেন যদি কোয়েশ্চেন আসে সিনারিও বেসড আসতে পারে যে টিসিপি রিট্রান্সমিশন কেন দরকার বা টিসিপি রিট্রান্সমিশন এর ক্ষেত্রে যদি প্রিম্যাচিউর টাইম আউট হয় তাহলে আমাদের কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্টটাকে কিভাবে কাজে লাগানো যাচ্ছে এবং কেন দরকার রিট্রান্সমিশন এর সেই জিনিসগুলো, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আরেকটা দেখি সেটা হচ্ছে কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট যদি আচ্ছা এখানেই দেখেন এখানে যেমন 92 দিয়ে ডেটা পাঠাচ্ছে আবার হচ্ছে 100 দিয়ে পাঠাচ্ছে, এই 100 র অ্যাকনলেজমেন্টটা এখানে হচ্ছে লস হয়ে গিয়েছিল। এই যে প্রিভিয়াস এখানে কি হয়েছিল অ্যাকনলেজমেন্টটা কিন্তু এখানে লস হয়নি, এখানে হয়েছিল কি টাইম আউটটা হয়ে গিয়েছিল, তাই না? আগে টাইম আউট হয়ে গিয়েছিল থেকে তার রিট্রান্সমিট করতে হয়েছে। কিন্তু এখানে যে সিনারিওটা সেটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট লস হয়ে গিয়েছে। কিন্তু সে অ্যাকনলেজমেন্ট পেয়েছে কোনটার দেখেন তো, হোস্ট এ কোন অ্যাকনলেজমেন্ট পেয়েছে? এখানে 120 পেয়েছে না, সে রিসিভ করেছে না অ্যাকনলেজমেন্ট? জি ম্যাম। আচ্ছা, এখন কি সে কি যেহেতু অ্যাকনলেজমেন্ট 100 সে পায়নি, সে কি এইটা আবার রিট্রান্সমিট করবে কিনা সেটা একটু বলেন তো। 92 সিকোয়েন্স নাম্বারেরটা জি ম্যাম, করার তো কথা যেহেতু লস হয়েছে। না, করবে না। কারণ হচ্ছে সে যখন অ্যাকনলেজমেন্ট 120 পেয়েছে, সে তো জানে যে কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট আমি পাচ্ছি। 120 পাওয়া মানে আগের সব অলরেডি রিসিভড। ঠিক আছে? কাজেই সে অ্যাকনলেজমেন্ট 100 পাক কি না পাক তার কোনো সমস্যা নাই। সে অ্যাকনলেজমেন্ট 120 পেয়েছে মানে হচ্ছে সিকোয়েন্স নাম্বার 92, সিকোয়েন্স নাম্বার 100 বোথ আর রিসিভড। এখন সে 120 এর পরের থেকে মানে সিকোয়েন্স নাম্বার 120 দিয়ে সে ডেটা ট্রান্সমিট করবে। এইটা একটু বুঝে করতে হবে। ধরেন আপনাদেরকে আমি এরকম ভাবে দিয়ে দিলাম কোয়েশ্চেনে যে আপনাদের একটা সিকোয়েন্স নাম্বার দেয়া আছে, কত বিটের ডেটা, কত বাইটের ডেটা সেটা দেয়া আছে। তারপরে ধরলাম যে ২-৩ টা ডেটা এরকম পাঠালাম। পাঠানোর পরে এখন ধরেন এরকম ভাবে সিনারিওটা দেয়া আছে যে আমি সেন্ডার রিসিভার তো না, হোস্ট কে আরকি। তো হোস্ট বি এর মধ্যে ফার্স্টে একটা সিকোয়েন্স নাম্বার দিলাম, সাপোজ হচ্ছে এখানে 80 আর এখানে হচ্ছে 20 বাইট ডেটা। আবার ধরেন এখানে হচ্ছে আপনার সিকোয়েন্স নাম্বার ধরেন হচ্ছে 80 পরে এখানে কত হবে বলেন তো? 100, তাই না? 100 আর এখানে ধরেন হচ্ছে 30 বাইট ডেটা। আবার এখানে ধরেন হচ্ছে সিকোয়েন্স নাম্বার এখানে 130 আর হচ্ছে 20 বাইট ডেটা। এটা হচ্ছে আমার মানে সার্ভার এ থেকে মানে হোস্ট এ থেকে হচ্ছে পাঠাচ্ছি। এখন হোস্ট বি কি করবে? সবগুলোর জন্য অ্যাকনলেজমেন্ট পাঠাবে। ফার্স্ট এটার জন্য অ্যাকনলেজমেন্ট কত পাঠাবে সে? 100 100, 100। পরেরটার জন্য কত অ্যাকনলেজমেন্ট পাঠাবে? 130, 130। আর লাস্টেরটার জন্য কত পাঠাবে? 150। 150। আচ্ছা। এখন সামহাউ তার যে এই 130 টা এই অ্যাকনলেজমেন্টটা সে পাঠানোর সময় মিস হয়ে গেছে, হ্যাঁ? এটা হচ্ছে তার মিস হয়ে গেছে। এখন হোস্ট বি যদি আবার এই পাঠায় রিট্রান্সমিট করে, কোনটাকে রিট্রান্সমিট করবে? মানে রিট্রান্সমিট না, সরি। মানে এখানে সে এখন পরবর্তীতে কি ডেটা পাঠাবে? এটা হচ্ছে কোয়েশ্চেন যদি থাকে তাহলে কি করবেন? কত পাঠাবে সে? 150 পাঠাবে। হ্যাঁ, সিকোয়েন্স নাম্বার কিন্তু সে আবার 150 দিয়ে স্টার্ট করবে। যদিও এটা লস হয়েছে কিন্তু অ্যাকনলেজমেন্ট তো আমি পেয়েছি। থার্ড টার পাওয়া মানে আগের সব তার কিউমুলেটিভলি রিসিভ হয়ে গিয়েছে। আমি 150 পেয়েছি মানে আমার আগের কোনটাই আর রিট্রান্সমিট করার দরকার নেই। আমি এখন নতুন ডেটা পাঠাবো। ঠিক আছে? তো এই জিনিসটা আমার হচ্ছে এই সিনারিওটা যে যদি আমাদের এখানে অ্যাকনলেজমেন্ট 120 পায়, আমি আর অ্যাকনলেজমেন্ট 100 এর যে ডেটা সিকোয়েন্স নাম্বার 92 দিয়ে আর রিট্রান্সমিট করব না। রিট্রান্সমিশনেরই কোনো দরকার নাই। আমি এখানে জাস্ট নতুন ডেটা 120 দিয়ে স্টার্ট হবে যেটা সেটাকে পাঠাবো। ওকে? কাজেই এরকম জি ম্যাম, বুঝতে পারছি। এই সিনারিওটা মানে এরকম টাইপের সিনারিও আসলে টিসিপি হ্যান্ডেল করতে পারে। এই কারণেই টিসিপি আমাদের অনেক বেশি রিলায়েবল ডেটা ট্রান্সফার এর ক্ষেত্রে। আরেকটা ব্যাপার হচ্ছে টিসিপি ফাস্ট রিট্রান্সমিশন। ফাস্ট রিট্রান্সমিশনটা হচ্ছে আমাদের কি হয় এটা যদি আমরা একটু দেখি, এটাও একটা ভালো মানে ধরেন টিসিপি সেগমেন্টে এখানে তো প্যানিং হয় মানে হচ্ছে এট এ টাইম অনেকগুলো ডেটা যায়, তাই না? একটা, দুইটা, তিনটা, চারটা অ্যাকনলেজমেন্ট আছে, তাই না? এখন হোস্ট এ কি করলো অ্যাকনলেজমেন্ট এটা পাঠালো, হ্যাঁ? মানে হচ্ছে সরি অ্যাকনলেজমেন্ট না ডেটা পাঠালো। হোস্ট বি কি করলো? ফার্স্ট এটার জন্য অ্যাকনলেজমেন্ট পাঠালো 100 দিয়ে তো পাঠাবে। এটা 92 আর 8 তাহলে এটার অ্যাকনলেজমেন্ট হবে 100। কিন্তু সে যখন সেকেন্ড ডেটাটা পাঠাচ্ছিল সেই সেকেন্ড ডেটাটা লস হয়েছে। এখানে অ্যাকনলেজমেন্ট না।
ডেটাটা লস হয়েছে। তার মানে হোস্ট বি কি পেল না? ডেটা 2 পেল না। মানে সিকোয়েন্স নাম্বার ১০০ র যে ডেটাটা তার পাওয়ার কথা ছিল সেটা সে পায়নি। সে পরেরগুলো পেয়েছে হয়তোবা। পরেরগুলো তার কাছে এসেছে, হ্যাঁ? এখন সে কি করবে? সে আর পরেরগুলোর অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে পাঠাবে না। সে যেটা করবে সে বলবে যে, "আমি রিসিভ করেছি অ্যাকনলেজমেন্ট 100 পর্যন্তই।" এখানে হচ্ছে আমি যদি দেখাই সিনারিওটা, আম মানে জিনিসটা হচ্ছে এমন, সে বারবার হচ্ছে সেন্ডার পাঠালো ডেটা 2 আর 8, রিসিভার হচ্ছে রিসিভ মানে অ্যাকনলেজমেন্ট দিল, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, আরকি। এই হচ্ছে মাঝখানে, হ্যাঁ, মাল্টিপল ডেটা পাঠাচ্ছে। কিন্তু আমাদের এই যে হোস্ট বি যে সে হচ্ছে বারবার এইগুলোর acknowledgement ও পাঠাচ্ছে ১০০, এটার acknowledgement ও পাঠাচ্ছে ১০০, এটার acknowledgement এরও পাঠাচ্ছে ১০০। তার মানে সে জাস্ট বলে দিচ্ছে যে আমি আসলে ১০০ পর্যন্তই ডেটা রিসিভ করেছি। এর পরের ডেটা কিন্তু আমি রিসিভ আসলে মানে পরের যেটা আছে, পরের যেটা আমার পাঠানোর কথা ছিল, সিকোয়েন্স নাম্বার যেটা আমার ১০০ দিয়ে তোমার সেন্ড করার কথা ছিল, সেটা কিন্তু আমি পাইনি। এটা বারবার সে বলতেছে। তার মানে সে ১০০ দিয়ে সে বারবার বলে দিচ্ছে যে আমি তোমার ১০০ দিয়ে সিকোয়েন্স নাম্বার দিয়ে যে ডেটা পাঠানোর কথা ছিল সেটা আমি এখনো পাইনি। তখন সে এখানে দেখেন সে কি করছে, কয়বার পেল? এখানে একবার পেল ১০০ দিয়ে অ্যাকনলেজমেন্ট, আবার পেল ১০০ দিয়ে অ্যাকনলেজমেন্ট, আবার পেল ১০০ দিয়ে অ্যাকনলেজমেন্ট। এখনো কিন্তু টাইম আউট হয় নাই। এটা এখানে খেয়াল রাখতে হবে। টিসিপি তো আসলে কখন ডেটাকে রিট্রান্সমিট করবে? একটা হোস্ট বি কে কখন এটা যে গেল, সেকেন্ডটা লস হয়ে গেল, তাই না? কখন রিট্রান্সমিট করবে? যখন টাইম আউট হবে তখনই তো রিট্রান্সমিট করবে, তাই না? টাইম আউট পরে হয়তোবা সে আবার প্যাকেট 2 টাকে, এখানে 1 এটা 2, 2 টা লস হয়ে গেলে টাইম আউট এর পরে সে প্যাকেটটাকে করবে। কিন্তু কত পেয়েছি? মানে 1 পর্যন্ত পেয়েছি, একনলেজমেন্ট 1 পর্যন্ত পেয়েছি। এই মেসেজটা সে যদি consecutive 3 টাইমস পায়, মানে সেম একনলেজমেন্ট নাম্বার, সে যদি consecutive 3 টাইমস পায় সেটাকে বলা হয় হচ্ছে ডুপ্লিকেট 3 টাইমস একনলেজমেন্ট। এই সিনারিওটা যদি হয় যে সে পরপর ৩ বার মানে আমাদের হোস্ট বি বলে দিচ্ছে যে আমি কিন্তু এই ডেটাটা পাইনি, সিকোয়েন্স নাম্বার 100 এর ডেটা পাইনি, সিকোয়েন্স নাম্বার 100 এর ডেটা পাইনি। তখন সেই ৩ টা ডুপ্লিকেট একনলেজমেন্ট পাওয়ার পরে কি করবে? সাথে ডেটাটাকে রিট্রান্সমিট করে দিবে যেটাটা লস হয়ে গিয়েছিল। সিকোয়েন্স নাম্বার 100 এর ডেটাটাকে সে সাথে রিট্রান্সমিট করবে। সে আর টাইম আউট এর পর্যন্ত ওয়েট করবে না। এই কারণে এটাকে বলা হয় হচ্ছে ফাস্ট রিট্রান্সমিট। যদি টাইম আউট পর্যন্ত ওয়েট করত সেটা তো নরমাল সিনারিও। কিন্তু টাইম আউট পর্যন্ত ওয়েট করার আগেই সে ৩ বার ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট পাওয়ার মাধ্যমে সে বুঝে যাচ্ছে যে ডেটাটা আসলেই হোস্ট বি রিসিভ করে নাই। সাথে সে সিকোয়েন্স নাম্বার 100 দিয়ে সেই ডেটাটাকে আবার রিট্রান্সমিট করবে টাইম আউট এর আগে। এটাই হচ্ছে আমাদের টিসিপির ফার্স্ট রিট্রান্সমিশন ডেটা। এটাই হচ্ছে if sender receive 3 additional acknowledgement for same data, এটা হচ্ছে triple duplicate acknowledgement, resend and acknowledgement segment with the smallest sequence number. ওকে? ম্যাম এটার ক্ষেত্রে ৩ বারই অ্যাকনলেজমেন্ট হ্যাঁ, মানে পাঠাচ্ছে ৩ টা, মানে পরের ডেটা গুলোর জন্য acknowledgement পাঠাচ্ছে, কিন্তু পাঠাচ্ছে কোনটা দিয়ে, যেটা দিয়ে পায়নি সেটা দিয়ে। এবং তারপরে আমাদের এটা আরকি হ্যান্ডেল হবে। এখানে পরবর্তীতে আরো সিনারিও আছে যে এটার পরবর্তী acknowledgement গুলো সে আর কি কত পাঠায়। হ্যাঁ, বলেন। আরেকবার একটু। কেউ কিছু বলছিলেন? মানে কথাটা কেটে গিয়েছে আরকি। আমি বুঝতে পারিনি। ম্যাম বলছিলাম অ্যাকনলেজমেন্ট কি ৩ বারই পাঠাতে হবে? হ্যাঁ, মানে ৩ বারই সে হ্যাঁ, ৩ বার পাওয়ার আগে সে আর রিট্রান্সমিট করতে পারবে না। এটা ৩ বারই পেতে হবে তার। মানে এর পরবর্তীতে তার কাছে আরকি আরো ২ টা ৩ টা প্যাকেট আরকি তার কাছে যেতে হবে। যে এটা একটা না? এই ৩ বার ডুপ্লিকেশন হলো। তারপরে হচ্ছে সে সিকোয়েন্স নাম্বার দিয়ে পাঠাবে। একবার তো জেনুইন পেয়েছে সে acknowledgement 100, এরপরে আবার ৩ বার পেয়েছে আরকি ডুপ্লিকেট acknowledgement। মানে ডুপ্লিকেট acknowledgement ৩ বার পাবে। এটা মাথায় রাখতে হবে। এটা তো জেনুইন acknowledgement, হ্যাঁ? এটার ডুপ্লিকেট কি? এটা না? এটাও ডুপ্লিকেট, এটাও ডুপ্লিকেট। তো ৩ টা ডুপ্লিকেট acknowledgement পেলে হচ্ছে সে রিট্রান্সমিট করবে। ঠিক আছে? বোঝা গিয়েছে কি? মানে এটা, জি ম্যাম। আচ্ছা, মানে এটার সিনারিওটা হচ্ছে টাইম আউট হওয়ার আগেই আমি আবার ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট এর উপর ডিপেন্ড করে আবার রিট্রান্সমিট করে দিচ্ছি। তো এইটা তারপরে হচ্ছে এই যে টিসিপির যে নরমাল এগুলো লাগবে না, কথাবার্তা লাগবে না। এই যে নরমাল কিভাবে অ্যাকনলেজমেন্ট লস্ট হয়, প্রিম্যাচুর টাইম আউট কিভাবে হয়, কিভাবে কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট এর মাধ্যমে আমার রিট্রান্সমিশন এর ব্যাপারটা লাগে না। ফাস্ট রিট্রান্সমিট কিভাবে হয়, এই ৪ টা জিনিস ভালোভাবে দেখতে হবে।
টিসিপি থেকে। আর হচ্ছে এই টিসিপির যে এই ফ্যাসিলিটি গুলো বা ফিচার গুলো সেই জিনিসগুলোকে ভালোভাবে দেখতে হবে। তারপর হচ্ছে এইখানে তো যা মানে ফ্লো দেখিয়ে যা দেখানো যে সিলেক্টিভ রিপিট এর যে ডিলেমা বা সিলেক্টিভ রিপিট কিভাবে আসলে স্লাইডিং উইন্ডোর মাধ্যমে কাজ করে। এই জিনিসগুলো গো ব্যাক এন্ড কিভাবে কাজ করে এই মেইন জিনিসগুলোই আরকি দেখবেন আপনারা। হ্যাঁ? আর এখানে ইউটিলাইজেশনটা একটু ভালোভাবে পড়বেন। ধরেন আমার এখানে আপনাদের ইউটিলাইজেশন এর জন্য তো লাস্ট ক্লাসেই পড়িয়েছি। এরকম ম্যাথ দেখবেন আরকি যে ট্রান্সমিশন টাইম দিয়ে দিলে, প্রোপাগেশন ডিলে দিয়ে দিলে, উইন্ডো সাইজ দিয়ে দিলে আসলে কিরকম ভাবে ইউটিলাইজেশনটা চেঞ্জ হয়। সেটা যদি ক্যালকুলেট করতে বলা হয় সেটা দেখতে হবে। হ্যাঁ? আচ্ছা এখন আর অল্প একটু নিবো, হ্যাঁ, ক্লাসটা। যদিও লেংথি হচ্ছে তারপরেও যেহেতু আপনাদের সাথে ক্লাস মানে আর একটাই পাবো। নেক্সট দিন তো সিটি। এর জন্য আরকি আরেকটা দেখি একটু। আমরা ট্রান্সপোর্ট লেয়ার ওইখানে শেষ করেছি। টিসিপি ফার্স্ট রিট্রান্সমিট ওখানে আর আমরা ডিটেইল মানে আর দেখব না আরকি। রিট্রান্সমিশনটা কিভাবে হয় সেটা পর্যন্তই দেখব। এবার হচ্ছে আমাদের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে লিংক লেয়ার, ডেটা লিংক লেয়ার আরকি। আমরা তাহলে পড়েছি কি নেটওয়ার্ক লেয়ার পড়েছি, অ্যাপ্লিকেশন লেয়ার পড়েছি, ট্রান্সপোর্ট লেয়ার পড়েছি, এখন হচ্ছে লিংক লেয়ার। ফিজিক্যাল লেয়ার আমাদের তো আসলে ফিজিক্যাল লেয়ারের এখানে সেরকম ভাবে আর কিছু নেই। ওটা হচ্ছে চ্যানেল কি মিডিয়ামে যায় ডেটা সেগুলো রিলেটেড কথাবার্তা ছিল। ঠিক আছে? আর টিসিপি আইপি প্রোটোকলের মধ্যে তো আর লেয়ার গুলো সেভাবে আলাদা ভাবে নেই। ওএসআই যেরকম ভাবে ৭ টা লেয়ার আছে। টিসিপি তে তো সেরকম ভাবে ডিটেইলস নেই। তো একটার সাথে একটা ইন্টিগ্রেটেড থাকে অনেক ক্ষেত্রে। আর আ মেইন যেটা না কানেকশন করে মুখস্থ করে আসছিলেন মিড টার্ম এর সময় যে কাজগুলো কি এরর ডিটেকশন, এরর কারেকশন সেই জিনিসগুলাই আমাদের এখানে ডিটেকশন আমরা দেখব না। মানে এই কাজগুলোর মধ্যে যদি বলি একটা হচ্ছে এরর ডিটেক্ট করে অ্যাক্সেস প্রোটোকল গুলো আমরা দেখব। এখানে লিংক লেয়ার এর কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা যেমন ধরেন হচ্ছে কিভাবে হোস্ট কানেক্টেড থাকে, আইএসপি র সাথে কিভাবে কানেক্টেড থাকে এগুলো মোটামুটি আমাদের মানে জানা। এখানে আমরা লিংক লেয়ার এর মধ্যে আসলে কি ফ্রেম হিসেবে সবগুলো কাজ করে। ঠিক আছে? ওখানে কি ছিল প্যাকেট দিচ্ছিলাম। সেগমেন্ট নাম্বার ছিল আমাদের। এখানে হচ্ছে আমাদের ফ্রেম হিসেবে হচ্ছে সবগুলো ডেটাকে আমরা পাঠাই। কিভাবে কোন লেয়ারের সাথে কোন লেয়ারের কমিউনিকেশনটা হয়। এরপরে এরর ডিটেকশন এর জন্য এখানে দেখা যায় যে প্যারিটি চেকিং এর একটা অপশন আছে। যেমন আমরা দেখেছিলাম চেকসাম। সেরকম ডেটা লিংক লেয়ার এর ক্ষেত্রে এরর চেকিং এর জন্য হচ্ছে প্যারিটি চেকিং অপশন। তারপরে আছে হচ্ছে এগুলো কিন্তু নাই সিলেবাসে আপনাদের, হ্যাঁ? মানে আপনাদের থাকবে না ফাইনাল সিলেবাসে। জাস্ট বলে যাচ্ছি। ইন্টারনেট চেকসাম কিভাবে হয়? তারপরে সাইক্লিক রিডান্ডেন্সি চেক যেটা আমি জিজ্ঞেস করেছিলাম যে পড়ে আসছেন কিনা? অথবা এই সাইক্লিক রিডান্ডেন্সি চেকটাও এটার একটা এরর ডিটেকশন টেকনিক। যেটার মাধ্যমে আরকি সে লিংক লেয়ার এর মধ্যে ডিটেক্ট করতে পারে যে কোনো আসলে এরর হয়েছে কিনা। কারণ দেখা যায় যে লিংক লেয়ার এ আসার পরেও তো ডেটা অনেক সময় মডিফাই হয়ে যেতে পারে। তো সেইটাও চেক করার একটা ওয়ে থাকে আরকি। আর তারপরে আমরা যদি আসি, মেইন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল। এই চ্যাপ্টার থেকে এইটুকু পার্টটাই আমরা দেখব। মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল মানে কি? ধরেন আমাদের হচ্ছে একটা লিঙ্ক আছে, হ্যাঁ? এখন এই লিঙ্কটা আমরা কি করি? নরমালি একজন অ্যাক্সেস করা আমরা দেখিয়েছি। একটা সেন্ডার, একটা রিসিভার ২ জন মানে একটা লিঙ্কে এট এ টাইম একজন অ্যাক্সেস করছে। কিন্তু যদি এমন হয় যে ৫০ জন মানুষ, ১০০ জন মানুষ এট এ টাইম একই লিঙ্ক অ্যাক্সেস করতে চাচ্ছে। তাহলে এখন আমি আসলে কাকে রেখে কাকে সুযোগ দিব? বা সবাই যদি একটা ক্লাসের মধ্যে যেমন আমাদের ক্লাসে প্রায় এই সিনারিও হয় যে সব স্টুডেন্ট একসাথে ধরেন কথা বলা স্টার্ট করছে। মানে সব স্টুডেন্ট একই সাথে কথা বলতেছে। তো কেউই তো কারো কথা শুনবে না আসলে। কমিউনিকেট কিভাবে হবে? আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চিল্লায় কথা বললেও তো মাঝে যদি অনেকেই কথা বলে আমার কথা তো শুনতে পারবে না যাকে আমি বলতে চাচ্ছি কথাগুলো। তো এইটা আসলে আমাদের এই মাল্টিপল অ্যাক্সেস কন্ট্রোল প্রোটোকলটা কি করে? এই জিনিসটাকে হ্যান্ডেল করে যে কিভাবে আসলে একটা শেয়ার্ড মিডিয়াম এর মধ্যে আমরা চাইলে অনেকজন মানুষ এট এ টাইম কমিউনিকেট করতে পারি। এটা হচ্ছে আমাদের আসল তো কাজ কি? পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেট করা যে আমি জাস্ট একজনের সাথে কমিউনিকেট করতে চাচ্ছি। কিন্তু জিনিসটা তো আসলে হয় না। কারণ আমরা সবাই একই চ্যানেল ইউজ করি, একই ব্যান্ডউইথ ইউজ করি। ওই চ্যানেলটাকে আমাদের সবার শেয়ার করতে হয়। ঠিক আছে? এইটা আমাদের আসলে কিছু সিনারিও আছে যেমন আমরা যদি শেয়ারড ওয়্যার করি যেমন এখানে দেখেন ৫ টা পিসি আছে। ৫ টা পিসি একটা লাইনই ইউজ করছে তাদের কমিউনিকেশন করার জন্য। এখন যদি পিসি 1 পিসি 5 কে ডেটা পাঠাতে চায়, আবার পিসি 2 যদি পিসি 3 কে ডেটা পাঠাতে চায় তাহলে কি এই লাইনটাই অ্যাক্সেস করতে হবে এবং কোন ডেটা কার কাছে যাচ্ছে
সেটা তো মাঝপথে আসলে কি হয়ে যেতে পারে, ইরর হয়ে যেতে পারে বা আমি যদি মিডিয়ামটাকে মানে না বলে দেই যে তুমি এর কাছেই ডেটা যাবা তাহলে তো তার জন্য ঝামেলা হয়ে যেতে পারে। এইটা একটা সিনারিও। তারপরে আরেকটা কি আছে ধরেন রেডিও, হ্যাঁ? এখন মানে ওয়্যারলেস কোনো সিনারিও। আমি একটা ডেটা কি করি ওয়্যারলেসলি আমি একটা ব্রডকাস্ট করি সাপোজ। আমি একটা আ মানে টিভির কোনো চ্যানেল আমি ব্রডকাস্ট করছি। এখন সেই ডেটাটা তো ব্রডকাস্ট তো শুধু আমি একটা করি না, তাই না? অনেকগুলো চ্যানেলেই তো করি। যেমন ধরেন হচ্ছে এফএম রেডিওর কথা যদি বলি। এখন প্রত্যেকটা এফএম রেডিওই কি করে? তাদের মানে জিনিসটাকে কি করে ব্রডকাস্ট করে না? তারপরে আমরা তাকে রিসিভ করি। তার ডেটাটাকে রিসিভ করি। এখন যদি সে কোন শেয়ার্ড মিডিয়াম ইউজ না করত, এই যে ধরেন 96.0 এফএম ধরেন। সে যদি এই চ্যানেলটা ইউজ না করত, সে যদি জাস্ট র‍্যান্ডমলি ব্রডকাস্ট করে দিত, তাহলে তো আমরা তার ডেটাটাকে কার ডেটা কখন রিসিভ করছি সেটা তো আমরা আইডেন্টিফাই করতে পারতাম না, তাই না? এটা হচ্ছে সমস্যা ছিল। আপনারা পড়ে আসার কথা কমিউনিকেশন থিওরিতে যেমন ধরেন এফডিএমএ, টিডিএমএ এটা হচ্ছে আমাদের ওই সেম চ্যানেলটাকে কিভাবে শেয়ার্ড ওয়ে তে ইউজ করা যায় সেটার একটা ওয়ে বা মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল। তারপরে এখানে আবার সিনারিও দেয়া আছে শেয়ার্ড রেডিও ওয়াইফাই সিনারিও, তারপরে স্যাটেলাইট কিভাবে শেয়ার্ড হয় বা এই যে একটা পার্টিতে সবাই কথা বলছে আসলে এখন কার কথা কে শুনবে? সেই জিনিসটা হচ্ছে একটা শেয়ার্ড এয়ার। হ্যাঁ, কিছু বলবেন? আচ্ছা। তো আসলে কি কাজ করে চ্যানেল পার্টিশনিং এর মাধ্যমে আবার কিছু আছে র‍্যান্ডম অ্যাক্সেস এর মাধ্যমে আর কিছু আছে টেকিং টার্নস স্টার্ট করেন। যেটা এই যে অনলাইনে বেশি করে হয়। অফলাইনে হয় না কারণ হয়তো আমি কারো দিকে তাকায় কোয়েশ্চেন করলে সে অ্যান্সার দেয়। এতে আসলে আমরা যদি হিউম্যান ওয়ে তে ভাবি যে এটার সলিউশনটা কি হতে পারে? একটা হতে পারে যে আমি কোয়েশ্চেন করার পরে বললাম যে এখন যে হাত তুলবে তার সে অ্যান্সার দিতে পারবে। আমি কোয়েশ্চেন করলাম, একজন হাত তুললো সেই অ্যান্সার করল। এটা একটা ওয়ে হচ্ছে করলাম, প্রত্যেককেই আমি একবার করে সুযোগ দিব। যে ফার্স্ট এর জন ফার্স্ট এ অ্যান্সার দিল, তারপরে সেকেন্ড জন, তারপরে থার্ড জন। এটাও একটা ডেটাটা ট্রান্সমিট করা শুরু করলাম বা র‍্যান্ডমলি ধরেন জিনিসটা এমন হতে পারে যে আমি বলা শুরু করি এটা কিভাবে শেয়ার মিডিয়ামে হয়ে আছে হচ্ছে র‍্যান্ডম আমি বলা অ্যাক্সেস প্রোটোকল একটু আগে থেকে বলা শুরু করল। ঠিক আছে? তো তখন আমাদের টাইমিংটা কি হয়? র‍্যান্ডমলি হয়। এই র‍্যান্ডমলি টাইম হওয়া সত্ত্বেও দেখা যায় কিছু আমার কথা শেষ হওয়ার পরে থেকে আমার আরেকজন কথা বলা শুরু করতে পারে। তখন জিনিসটা র‍্যান্ডম অ্যাক্সেস হয়। আরেকটা হচ্ছে চ্যানেল পার্টিশনিং যেটা আমরা পড়ে আসি। চ্যানেল পার্টিশনিং টা হচ্ছে সেই টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস আর হচ্ছে ফ্রিকোয়েন্সি ৩ জন, ৩ জন সেই স্লটটাকে অকুপাই করে সে বাসের মধ্যে উঠলো। তাহলে সেই ৩ জনকে আমি নিয়ে যেতে পারবো তার ডেস্টিনেশন এ। বাকি ৩ জনের এখন দরকার নেই। বাকি ৩ জন এখন উঠলো না বাসে। সেম ভাবে এখানে ৬ টা স্লট আছে। সেই ৬ টা স্লটের মধ্যে ৩ টা স্লটে মানে ৩ জন আসলে তার ডেটাটাকে ট্রান্সমিট করতে চায়। তার জন্য ৩ টা স্লট ফিক্স হয়ে গেল। সে সেই ফিক্সড টাইম স্লটে তার নিজের ডেটাটাকে ট্রান্সমিট করবে। আর বাকিগুলো দেখেন বাকি যে ২ নাম্বার তারপর হচ্ছে ৫ নাম্বার ৬ নাম্বার তারা হচ্ছে কি হয়ে যাচ্ছে? তারা কিন্তু আইডল থাকতেছে। তারা কিন্তু এখন ডেটা ট্রান্সমিট করছে না। এটা হচ্ছে টাইম ডিভিশন। ফ্রিকোয়েন্সি ডিভিশন যদি আমরা বলি, ফ্রিকোয়েন্সি যে ব্যান্ড গুলো থাকে যেটাকে আমরা বলছি এফএম রেডিওর এক্সাম্পল যদি দেই। প্রত্যেকটা এফএম রেডিওর জন্য কিন্তু আলাদা একটা ফ্রিকোয়েন্সি থাকে, তাই না? একটা 90, 89 থাকুক, 86 মানে 96 থাকুক, 92 থাকুক। আলাদা ফ্রিকোয়েন্সি। তার মানে ওই ফ্রিকোয়েন্সিটা শুধুমাত্র ওই রেডিও স্টেশনই ইউজ করবে। এবং আমরা যদি তাকে অ্যাক্সেস করতে চাই আমাদেরও সেম ফ্রিকোয়েন্সিতেই তাকে কি করতে হবে? টিউনিং করতে হবে। এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এর কাজ। এটাতে আমরা ফ্রিকোয়েন্সি টাইম ডিভাইড করে দেখাতে পারতাম। ওটা আর দেখাচ্ছি না। কারণ এটা আপনারা অলরেডি পড়ে আসছেন। এখন র‍্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল যদি আমরা বলি, র‍্যান্ডম অ্যাক্সেস প্রোটোকলটা আসলে কি? এটার মধ্যে হচ্ছে আলো
আর এখানে হচ্ছে একটা ইউজার সাপোজ হচ্ছে ইউজার 1 সে এখানে আমাদের হচ্ছে লিঙ্কটা টোটাল চ্যানেলটা সে এখানে অ্যাক্সেস করতে চাচ্ছে লিঙ্কটাকে। সে কিভাবে অ্যাক্সেস করতে পারে? তার একটা ডেটা ট্রান্সমিশন টাইম আছে। তার সাপোজ ধরেন হচ্ছে এতটুকু টাইম হচ্ছে তার ডেটা ট্রান্সমিট করতে লাগে। তার মানে এতটুকু টাইমের মধ্যে এখন কি হবে? একটা কলিশন হবে ২ জনের মধ্যে। কারণ ২ জন সেম টাইমে হচ্ছে র‍্যান্ডম টাইমে হচ্ছে ডেটা মানে অ্যাক্সেস করতে হবে। তখন যদি ইউজার 2 ডেটা ট্রান্সমিট করা স্টার্ট করে বা আমরা যদি বলি যে আমাদের ধরেন যদি এমন হয় যে আমরা অনেকে কথা বলতেছি। এখন কথাগুলোর মধ্যে যদি আমরা যদি পোলাইট নেচার এর হই যে না আমরা হচ্ছে এমনভাবে ইয়ে করব যে অন্যকে আমি আগে চিন্তা করব যে আসলে অন্য কেউ কথা বলতে চাচ্ছে কিনা বা অন্য কেউ যদি ট্রান্সমিশন এর সময় থাকে সেটা কিন্তু একটা সিনারিও। তো এখানে যেটা হয় যে তখন যদি ইউজার ট্রান্সমিট করবে যেন সেম টাইমে ২ টার ট্রান্সমিশন না হয়। সে র‍্যান্ডম টাইমে ট্রান্সমিট যদি সে আরেকটা টাইমে যেয়ে ডেটাটাকে ট্রান্সমিট করলো। এখানে তাহলে ৩ টা ইউজারের মধ্যে কারোরই কোনো আমাদের মানে কলিশন যেটাকে বলছি কলিশন হলো না। কিন্তু এটা আসলে দেখা যায় যে মেক্সিমাম কেসে এই আলোহার যে কেসটা এটাকে আলোহা বলা হয় ডেটা ট্রান্সমিশন এর ক্ষেত্রে যে আমি র‍্যান্ডমাইজ ওয়ে তে ডেটাটাকে ট্রান্সমিট করব। কিন্তু দেখা যায় যদি এমন হয় মোমেন্টেও যদি সেকেন্ড জন স্টার্ট করে তাদের ট্রান্সমিট করা। তখনও কি হয়? এই যে বরাবর যে এর শেষ হয়েছে ঠিক আছে। কিন্তু একটু তো লাস্টের টুকু তার হচ্ছে পেন্ডিং ছিল আর এর ফার্স্টের টুকু হ্যাঁ? ধরে নিলাম আরকি র‍্যান্ডম। তাহলে এখন যদি ইউজার 1 এই টাইম স্লটটা এই প্রত্যেকটার একটা টাইম স্লট যদি একটা টাইম স্লটে একটা ইউজার ডেটা পাঠায়, সেই টাইম স্লটে অন্য কোনো ইউজার 2 or 3 কেউই ডেটা পাঠাতে পারবে না। তাকে কি করতে হবে? এই যে সেকেন্ড যে ইউজার তাকে নেক্সট স্লট পর্যন্ত ওয়েট করতে হবে ডেটা ট্রান্সমিট করতে গেলে। সে তখন কি করবে? স্লট 1 কিন্তু মানে এই যে ফার্স্ট স্লটটা কিন্তু ইউজার 1 দিয়ে টোটালটা অকুপাই। সে সেকেন্ড যখন টাইম স্লট আসবে তখন তার সুযোগ আসবে ডেটা ট্রান্সমিট করার তখন সে চাইলে ডেটা ট্রান্সমিট করতে পারে। আবার সাপোজ ধরেন যে পরবর্তী যে টাইম স্লটটা এটা আরেকটা টাইম স্লট। এই টাইম স্লটে ইউজার যে 3 সে তার ডেটাটাকে ট্রান্সমিট করলো। আবার সাপোজ এখানে 4th যে টাইম স্লটটা সেই টাইম স্লটে আবার ইউজার 1 এর কাছে ডেটা আছে। তখন ইউজার 1 টাইম স্লট 4 এ যেয়ে আবার আরেকটার নেক্সট প্যাকেট যেটা আছে সেটা সেন্ড করলো। তো এটা কি হয় একটা টাইম স্লটে আমি ফিক্স করে দেই যে মানে ধরেন আমি এরকম ভাবে বলে দিলাম যে আ আপনারা হচ্ছে এই ৫ মিনিট একজন কথা বলবেন, নেক্সট ৫ মিনিট একজন কথা বলবেন, তারপরের ৫ মিনিট একজন কথা বলবেন। তাইলে কি হয়? তাহলে কিন্তু কলিশন অকার হয় না। কিন্তু জিনিসটা এমন হয় যে আমি যদি এটা বলে দেই যে ফার্স্ট এর ৫ মিনিট আপনাদের যে কেউ যেকোনো একজন কথা বলবেন, হ্যাঁ? কিন্তু আমি যদি ডিটারমাইন দিচ্ছি না আমি যে কে কথা বলবেন। তো এমন হতে পারে যে ২ জন পারসন বা একের অধিক এট এ টাইম এ কথা বলা স্টার্ট করল। এমন অনেক সময় হয় না যে আমাদের ২ জন পারসন ধরেন আমরা কথা বলছি। এখন কথা বলার মধ্যে এমন হয়ে গেল যে মানে আমি কথা বলা স্টার্ট করে আমি থেমে গেলাম, সেও থেমে গেল। ঠিক আছে? মানে কলিগ যখন দেখলাম যে আমিও কথা বলছি, আপনারাও কেউ কথা বলছেন। মানে এট এ টাইম কথা বলতে গিয়ে ২ জনই থেমে গেলাম। তারপরে কি হলো কিছুক্ষণ সময় আমরা ওয়েট করলাম যে হয়তোবা ভাবলাম যে আরেকজন কথা বলা স্টার্ট করবে। কিন্তু দেখলাম যে কেউ কথা বলা স্টার্ট না। তারপরে আমিও আবার কথা বলা স্টার্ট করলাম। আপনাদেরকেও আবার কথা বলা স্টার্ট করল একই টাইমে। তখন আর কি হবে? আবার কলিশন হবে। তার মানে আবার আমরা ২ জন থামলাম। ২ জন থেমে যাওয়ার পরে হচ্ছে না। আবার একই টাইমে ২ জন স্টার্ট করলাম। তাহলে কি হচ্ছে? প্রতিবারই আসলে কি হচ্ছে? কলিশনই হয়ে যাচ্ছে। তার মানে জিনিসটা আসলে এমন যে জিনিসটা সিনারিও টা এমন হচ্ছে যে টাইম স্লট এ ডিভাইড করার পরেও
ইউজার 1 এই টাইম স্লটের ফার্স্টেই ডেটা ট্রান্সমিট করা স্টার্ট করেছে, আবার ইউজার যে 2 সেও এই টাইম স্লটের ফার্স্টেই আবার ডেটা ট্রান্সমিট করা শুরু করেছে। তখন এখানে একটা কলিশন হচ্ছে। ঠিক আছে? তো এই ২ টা সিনারিও যদিও এটাকে আমি স্লটে ডিভাইড করে দিয়েছি যে একটা স্লটে একজনই তুমি মানে কথা বলতে পারবে বা এরকম। তারপরেও ২ জনই এট এ টাইম কথা বলা স্টার্ট করতে পারে। সেটার জন্য স্লটেড আলো হাতে কোনো আসলে আমাদের মানে সলিউশন নেই। এটার জন্য সলিউশন করতে গেলে আরো একটা টেকনিক আছে সেটাকে আমরা বলছি হচ্ছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস। তো এরপরে আর আজকে আর কন্টিনিউ করছি না। আমরা হচ্ছে স্লটেড আলোহা পর্যন্ত একটু কনসেপ্টটাকে মাথায় রাখি। এই চ্যাপ্টারে আর বেশি কিছু নেই। সিএসএমএস সিএ, সিএসএমএস সিডি এই জিনিসগুলোকে আমরা নেক্সট ক্লাসে পড়ে তারপর শেষ করে দিব। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা এবার বলি যতটুকু পর্যন্ত পড়েছি ততটুকু পর্যন্ত কি ক্লিয়ার আছে কি পড়েছি? জি ম্যাম। নাকি আবার জি ম্যাম। মানে অনলাইন ক্লাস রেকর্ডিং হচ্ছে দেখে শুনি নাই। আচ্ছা এইটা হচ্ছে আপনারা পড়া শুরু করে দিতে পারেন যেন। কারণ লাস্ট ক্লাসে পড়ালে দেখা যাবে যে অনেক কনফিউশন থাকবে। তখন আপনারা আমাকে আবার শেয়ার করতে পারবেন না যে ম্যাডাম এটা নিয়ে প্রবলেম ছিল। কারণ অলরেডি পরীক্ষার টাইম চলে আসবে। এই কারণে এখন অনলাইন ক্লাস নিয়ে এটা এখন পড়ানো। যেন এটা একটু পড়া স্টার্ট করতে পারেন এবং পড়ার পরে যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই বুধবার দিন ক্লাসে আমরা যেন ডিসকাস করার একটা সময় পাই। কারণ নেক্সট ক্লাস তো আমরা বুধবার দিন পাচ্ছি। ঠিক আছে? তো আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখছি। আপনাদের আচ্ছা একটা অ্যাটেন্ডেন্স নেই। তারপরেও আমি মানে অ্যাটেন্ডেন্স কনসিডার করব সবারই সমস্যা নেই। তারপরেও আরকি আপাতত যারা জয়েন করেছিলেন তাদের একটা ইনফরমেশন আচ্ছা আমি কল করছি না। সিআর যে আছেন আমাকে একটু মানে কে প্রেজেন্ট ছিলেন সেটার একটা ইনফরমেশন দিয়েন। ঠিক আছে? আমি আর অ্যাটেন্ডেন্স কল করছি না। অনেকে যেহেতু লিভ করেছেন। ঠিক আছে? তো ক্লাস আজকে ম্যাম এই স্লাইড ২ টা একটু আপলোড করে দিব। হ্যাঁ। ক্লাসরুমে দিয়েন। হ্যাঁ। ঠিক আছে। আমার ওই স্লাইডটা তো শেষ হয়ে গেছে ওটা দিয়ে দিচ্ছি। আর এটাও আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে তাহলে আপনারা পড়া স্টার্ট করে দিয়েন। আমি আজকে এ পর্যন্তই। আজকে অনেকক্ষণ ক্লাস নেওয়া হয়ে গিয়েছে। যদিও আপনাদের স্টার্ট করতেও তো ১৫-২০ মিনিট সময় চলে গেছে। ঠিক আছে ম্যাম তাহলে। কারা, কারা প্রেজেন্ট ছিলেন এটা কি এখন বলবো ইনবক্সে আপনাকে নাকি পরে? পরে জানালেও হবে আমার সমস্যা নাই। ঠিক আছে? আপনি চাইলে নেক্সট ওকে, ক্লাসেও আমাকে জানাতে পারেন যে কে প্রেজেন্ট ছিল। সমস্যা ওকে। ঠিক আছে। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।